আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই, দিন কেমনে যায় জানি না। ওয়ালাইকুম আসসালাম মনাজা। কেন জানো না কেন? ওই তো, বুঝতেই তো পারছেন পরীক্ষার সামনে, নটা সাবজেক্ট কেমনে কি যাচ্ছে জলদি। দিন কেমনে যায় এটা না জানলে হবে? অ্যাস্ট্রোনমি না পড়লা? আর্থ নিজের রোহিত অ্যাক্সিস আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউট একটা কমপ্লিট রোটেশন করলে না একদিন হয়ে যায়? এটাই তো ভাইয়া, কিন্তু সবার জন্য টাইম ডিউরেশন তো এক না। আচ্ছা, সো তাহলে এখন আজকে আমাদের কত নাম্বার পেজ? লেট মি সি। 721 থেকে 775। আজকে আমাদের একদম লাস্টের পার্টটুকু, দেন এটা শেষ হয়ে যাবে হোপফুলি অনেক তাড়াতাড়ি। দেন আগের যেগুলো প্রবলেম সলভিং অনেকগুলো বাকি আছে মিসেলেনিয়াস ক্লাসের জন্য আমরা রেখে দিয়েছিলাম, ওগুলো থেকে আমরা দেখবো। ওকে, সো আজকে 721 থেকে না লামিয়া? ওকে, সো তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কোশ্চেন নাম্বার 1, কারো কি এটা নিয়ে কোনো প্রবলেম আছে? ওকে, সো কোশ্চেন নাম্বার 1 নিয়ে যদি কারো প্রবলেম না থাকে দেন কোশ্চেন নাম্বার 2 তে প্রবলেম আছে। লেটস সি। আচ্ছা, B1 কি 1 এর আজিজুল? 1B1, ওকে, সো তাহলে 1টাও দেখি। আচ্ছা, আমরা দেখে নেই। সো a gas is contained inside a sealed syringe. সো তাহলে একটা সিরিঞ্জের ভিতরে ওরকম একটা গ্যাস ট্র্যাপ করে রাখছে, যে প্লাঞ্জারটা দিয়ে কি করবে, এটাকে পুশ করা যায়, ঠিক আছে? প্লাঞ্জারটা পুশ করলে পরে গ্যাসের এখানে ভলিউমটা কমে যাবে, এমন টাইপের একটা কাহিনী হবে আর কি। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? এ নাম্বারে কি বলতেছে? The plunger is pushed so that the gas is compressed and its volume reduces at a constant temperature. একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিছে, টেম্পারেচার হলো কনস্ট্যান্ট। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, সো ভলিউম কমালে প্রেসার ইনক্রিজ করবে, সো এমন টাইপের একটা কাজ করা লাগবে। সো দেখে A1 এ কি বলতেছে? বিফোর কম্প্রেশন দ্য গ্যাস প্রেসার ইজ 100 kilopascal and the volume of the gas is 7.5 সেন্টিমিটার কিউব। সো তাহলে বিফোর, সো তাহলে এটা হলো P1, এটা হলো V1। ওকে, যে ইনিশিয়াল প্রেসার আর ইনিশিয়াল ভলিউম আমরা জানি। এরপর কি বলতেছে? আফটার কম্প্রেশন হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য ভলিউম অফ দ্য গ্যাস ইজ এত, সো তাহলে দিস ইজ দ্য ফাইনাল ভলিউম, সো দিস ইজ V2। এখন বললো যে ফাইনাল প্রেসার কত বের করতে, সো আমরা কি জানি? বয়েলস ল এর ফর্মুলা, P1V1 ইজ ইকুয়াল টু P2V2। সো এখন এখানে থেকে ফাইনাল প্রেসারটা বের করব, P2 ইজ ইকুয়াল টু হোয়াট? P1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2। এখন আমার ভলিউমটা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে পারি, বাট না নিলেও কোনো সমস্যা হবে না। কেন? বিকজ দোনোটাই সেন্টিমিটার কিউবে আছে, তো সেন্টিমিটার কিউব কাটাকাটি চলে যাবে। ওকে, সো তাহলে দ্যাট ওন্ট বি আ প্রবলেম। সো 100 কিলো প্যাসকেল ইন্টু 7.5 সেন্টিমিটার কিউব। তোমাদেরকে ইউনিটটা দেখাচ্ছি, যে ইউনিটটা যে অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাচ্ছে ওইটা বোঝানোর জন্য। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? সেন্টিমিটার কিউব কাটাকাটি, সো ফাইনাল ইউনিটটা কি থাকতেছে? কিলো প্যাসকেল। সো আমাদের অ্যানসারটা কি কি করলো তারা? কিলো প্যাসকেলে চেয়েছে, সো তাহলে আমাদের আলাদা করে কোনো কনভার্সন করার দরকার হচ্ছে না। ওকে, কনভার্সন করলে ভালো, কিন্তু কনভার্সন না করলেও সমস্যা নাই, তো এর জন্য আমাদের টাইম বেঁচে গেল বেসিক্যালি। সো 100 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 5, সো 150, সরি, সো 150 কিলো প্যাসকেল। আচ্ছা, এরপর কি বলতেছে? ওয়ালাইকুম আসসালাম মাহফুজুর। এরপর কি বলছে দেখি A2 তে, explain why decreasing the volume changes the pressure of the gas in the syringe. You should use ideas about particles in your answer. So এটার explanation আমরা অনেক আগেও লিখে আসছি, যে ডেনসিটি, প্রেসার, ওইসব চ্যাপ্টার গুলোর মধ্যে, সলিড লিকুইড গ্যাস চ্যাপ্টার গুলির মধ্যে কেমন ছিল, যে যখন ভলিউম কমায় দিব, the particles will collide with the container wall, যে এখানে মধ্যে সিরিঞ্জের ওয়াল, যে ইনসাইড অফ দা ওয়ালে বেশি বেশি কলিশন হবে,
তো যত বেশি কলিশন তত বেশি ফোর্স, এন্ড যত বেশি ফোর্স তত বেশি কি প্রেসার। সো তাহলে এই ব্যাপারটা আমরা বলবো। ওকে, এখন তোমার মেইন প্রবলেম হলো B1 এ, তাই না? তোমার মেইন প্রবলেম হলো B1 এ। সো তাহলে আমরা এটা নিয়ে কথা বলি। বি নাম্বার, দ্য প্লাঞ্জার অফ দ্য সিরিঞ্জ ইজ রিলিজড। সো প্লাঞ্জারটা এতক্ষণ পুশ করে ধরেছিল, তো এখন এটাকে ছেড়ে দিল। সো এখন কি করবে? এই যে প্রেসারটা ছিল ভিতরে, বেশি প্রেসার ছিল না, তো এখন ওই প্রেসারটা আবার কি করতেছে? ইট ইজ পুশিং দ্য সিরিঞ্জ, কি বলে, পুশিং দ্য প্লাঞ্জার ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। এই যে বলতেছে কি, এন্ড দ্য গ্যাস রিটার্নস টু ইটস অরিজিনাল প্রেসার অফ 100 কিলো প্যাসকেল। সো এখন বললো কি, দ্য প্লাঞ্জার ইজ দেন হেল্ড ইন দ্যাট পজিশন সো দ্যাট দ্য ভলিউম অফ দ্য গ্যাস ক্যান নট চেঞ্জ। সো এখন কে কনস্ট্যান্ট? আজিজুল, ভলিউম কনস্ট্যান্ট। ওকে, সো এখন আবার ইনিশিয়াল পজিশনে চলে গেল, যে প্রেসার হলো 100 কিলো প্যাসকেল আর ভলিউম হলো কত? 7.5 সেন্টিমিটার কিউব। এখন কি ভলিউমটা ফিক্স রাখবে, এখন কি হবে? হিট করবে। সো দ্য গ্যাস ইজ নাও হিটেড এন্ড ইটস টেম্পারেচার ইনক্রিজেস। এখন কি হবে? টেম্পারেচার বাড়লে, ভলিউম কনস্ট্যান্ট, তো টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে না? আচ্ছা, এখানে তিনটা পয়েন্ট কিভাবে আসে? ফার্স্ট অফ অল, হিট করলে টেম্পারেচার বাড়বে। আচ্ছা, টেম্পারেচার অলরেডি বাড়বে বলে দিছো। আচ্ছা, সো টেম্পারেচার বাড়লে কি হবে? তিনটা জিনিস। একটা দেখো, টেম্পারেচার বাড়লে ফার্স্ট অফ অল দুইটা কাহিনী হয়। একটা হলো দ্য পার্টিকেলস কোলাইড উইথ গ্রেটার ফোর্স। ঠিক আছে, কলিশন তো হচ্ছিল আগেও, কিন্তু আগে যত ফোর্স এক্সার্ট করতেছিল তার থেকে এখন বেশি ফোর্স এক্সার্ট করবে। কেন ফোর্সটা বেশি? বিকজ এখন ভেলোসিটি বেড়ে গেছে, তাই না বলো লামিয়া? তো এটা হলো একটা কথা, যে কলিশনের ফোর্সটা আগের থেকে বেশি হবে। এন্ড আরেকটা ব্যাপার কি, যেহেতু এখন তাদের ভেলোসিটি বেশি, সো তাহলে তারা আরো বেশি বেশি কলিশন করবে পার ইউনিট টাইমে। ঠিক আছে, যে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে ফ্রিকোয়েন্সি অফ কলিশন কি হবে? বেড়ে যাবে। সো তাহলে আরেকটা কাজ কি, দ্য পার্টিকেলস কোলাইড মোর অফেন। ওকে, তো তাহলে দুইটা জিনিস একসাথে হচ্ছে। সো এখানের মধ্যে ব্যাপারটা এমন ভাবে লিখে, মাঝে মাঝে এটা লিখলে তোমার লিখাটা কম হবে কিন্তু পয়েন্ট ঠিকই কভার হবে। কি কি? সো এখানের জন্য লিখবা যে অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস the number of collisions become greater and harder. So তাহলে কলিশন নাম্বার বেড়ে যায় এন্ড পার কলিশন ফোর্সও বেড়ে যায়। সো তাহলে এর জন্য ওভারঅল কি হবে? দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ ইন প্রেসার বিকজ ভলিউমটা হলো ফিক্সড। বুঝতে পারছো? যে এখানের জন্য যদি আমরা দেখি মার্ক স্কিমের অ্যান্সারটা, এটা কিসে, এই যে দেখো। আচ্ছা, এখানের জন্য ওরা অন্য একটা জিনিস লিখছে, টেম্পারেচারের সাথে জাস্ট আমাদের কাইনেটিক এনার্জির কানেকশনটা। এখানের মধ্যে তারা ফ্রিকোয়েন্টলি আর এই জিনিসটা আগের অ্যান্সারে লিখছিল। তো এখানে তো মার্কস পাওয়ারও বেসিক্যালি ইজি, যে এখানে তারা ওরকম প্রসেসটা এক্সপ্লেন করে নাই। তো তাহলে পরে এখানের মধ্যে আমাদের, হ্যাঁ, এভারেজ কাইনেটিক এনার্জির কথা, যে এখানের মধ্যে বেসিক্যালি বলবা যে টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এভারেজ কাইনেটিক এনার্জি। সো তাহলে টেম্পারেচার যত বাড়বে কাইনেটিক এনার্জি তত বাড়বে। তো কাইনেটিক এনার্জি বাড়লে পরে ওখানে প্রেসার বেশি হবে। বুঝছো? বলছে কি এখানে? আচ্ছা সরি আজিজুল, এখানে তো এভারেজ কাইনেটিক এনার্জির কথাই বলছে, আমি ভুলে প্রেসারেরটা নিয়ে এক্সপ্লেন করছিলাম। সো প্রেসারেরটা বললে পরে এটা লিখতাম, এখন এভারেজ কাইনেটিক এনার্জির কথা বলছে। সো বেসিক্যালি এটা বলবা যে টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এভারেজ কেই। এটা হলো একটা, এটা হলো দুইটা পয়েন্ট। ফার্স্টে হলো
টেম্পারেচার ইজ রিলেটেড টু এভারেজ কাইনেটিক এনার্জি। কিভাবে রিলেটেড? ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে টেম্পারেচার বাড়লে এভারেজ কাইনেটিক এনার্জি কি হবে? বাড়বে। দ্যাটস ইট। বুঝতে পারছো আজিজুল? জি এই জি। জিনিস এই জিনিসটা ভুলে আমি ফার্স্টে প্রেসারের জন্য এক্সপ্লেইন করছিলাম। তো এটা প্রেসার নিয়ে বললে পরে এই জিনিসটা লিখবা। আর এভারেজ কাইনেটিক এনার্জির কথা বলছে তো এটা। তো তাহলে টেম্পারেচার বাড়লে এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে। দ্যাটস ইট। ওকে। সো তাহলে এরপর কোয়েশ্চেন নাম্বার 2 তে প্রবলেম, তাই না? মুবাশশিরার কোয়েশ্চেন নাম্বার 2 কততে যেন? A245। ওকে। সো এখন এখানে দেখো, আমি একটু এটাকে পোর্ট্রেট মোডে নিয়ে যাই। এই কোয়েশ্চেনটা একটু আমাদের এটা দেখা লাগবে, ডায়াগ্রামটা। ওকে। তো এখন এখানের মধ্যে দেখো, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এখানের মধ্যে কি বলতেছে? আমরা বলছিলাম না মুবাশিরা, যে আমাদের তো নরমালি হিউম্যানরা আমরা কি পরি, যে শীতকালে আমরা ওরকম উলেন ক্লোদিং পরি, সোয়েটার পরি, জ্যাকেট পরি, যেন আমাদের শীত না লাগে। কিন্তু এরকম এনিমেলসদের তো আর এরকম কোনো ক্লোদিং নাই। সো তারা কি করে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট এরকম মেথড ইউজ করে নিজেদেরকে ওয়ার্ম রাখার জন্য। পেঙ্গুইনস এর মধ্যে একটা, যে তারা ওরকম পোলার রিজিয়নে থাকে। সো ওখানে তো টেম্পারেচার খুবই কম। সো ইন অর্ডার টু কিপ দেমসেলস ওয়ার্ম, তারা কি করে, একসাথে হাডেল করে থাকে। ওকে। তো একসাথে হাডেল করে থাকলে হাউ ইট কিপস দেম ওয়ার্ম দেন স্টেইং অ্যালোন, ওই ব্যাপারে একটা কি করতেছে, মডেল ক্রিয়েট করছে। দেন এখন এটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছি। ঠিক আছে। সো ব্যাপারটা কিভাবে কাজ করতেছে দেখো। পেঙ্গুইনস আর অ্যাডাপ্টেড টু সার্ভাইভ ইন কোল্ড কন্ডিশনস. The adaptations help them to maintain a constant body temperature of 39 degree Celsius. তো তাহলে পেঙ্গুইনদের একটা সার্টেন বডি টেম্পারেচার মেনটেন করার জন্য কি তারা একটা অ্যাডাপ্টেশন ক্রিয়েট করছে। কেমন? দে পেঙ্গুইনস অলসো ক্রাউড টুগেদার ইন গ্রুপস অফ মেনি পেঙ্গুইনস। তো তারা কি করে, এরকম নিজেরা হার্ডেল করে থাকে, তাহলে যেন কি না হয়, তাদের এক্সপোজড সারফেস এরিয়া অফ দা বডি, যে তোমার বডি যত এক্সপোজ থাকবে সারাউন্ডিং এ, তত বেশি হিট লস হবে না বলতো মুবাশিরা? তোমার বডি যত এক্সপোজ থাকবে তত বেশি করে কি হবে, হিট এনার্জি সারাউন্ডিং এ লস হয়ে যাবে। সো তাহলে হাডেল করলে পরে তখন কি হয়, এক্সপোজ সারফেস এরিয়াটা কমে যায়। তো এর জন্য তাদের বডি টেম্পারেচারটা এত তাড়াতাড়ি কমে না, বা মোর অর লেস ফিক্স রাখতে পারে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? এ নম্বরে বলতেছে, a student wants to investigate how the temperature of penguins is affected when the crowd together in groups. She uses this apparatus. কি apparatus? Each test tube represents a penguin. সে এমন ভাবে মডেল করতেছে যে প্রত্যেকটা টেস্ট টিউব একটা করে পেঙ্গুইন হিসেবে ধরতেছে সে। তো এখন একটাতে কি করলো, সে 7টা টেস্ট টিউব, অ্যাজ ইন 7টা পেঙ্গুইন একসাথে লেগে আছে এমন দেখাচ্ছে। সো মাঝখানে যে পেঙ্গুইনটা থাকবে তার টেম্পারেচার কেমন ভাবে কি চেঞ্জ হবে ওইটা নিয়ে দেখবো। আর আরেকটা হলো সিঙ্গেল টেস্ট টিউব, মানে পেঙ্গুইন যদি এরকম ক্রাউডে না থেকে একা থাকে, সো তখন কি হয় ওইটা বোঝানোর জন্য সিঙ্গেল টেস্ট টিউবটা ইউজ করতেছে। ওকে। আচ্ছা, এখন এখানের মধ্যে ফার্স্টে কি বললো? ফার্স্টে A1 এ these statements describe the method she should use. আচ্ছা, the statements are in wrong order, so পাশে ওরকম অর্ডার গুলিতে নাম্বারিং করতে হবে বেসিক্যালি। সো put them into correct order by numbering the boxes. Some have been done for you. যে তিনটা করা আছে আমাদেরকে, ফার্স্ট, সেকেন্ড এন্ড এইট স্টেপ গুলা লিখা, বাকিগুলি আমাদের এখন করতে হবে। সো ফার্স্টে কি করব, tie the 7 test tubes together। প্রথমে এই কাজটা করলাম। হিট দ্য ওয়াটার টু 90 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে ওয়াটার সবগুলোকে কি করলাম, 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট আপ করলাম। এখন কি করতে হবে বলতো, প্রত্যেকটা টেস্ট টিউবে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ফার্স্টে দিতে হবে না? প্রত্যেকটা টেস্ট টিউবে ফার্স্টে কি করতে হবে, উই উইল হ্যাভ টু সাপ্লাই ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার, তাহলে যেন এখানে আমাদের এক্সপেরিমেন্টটা কি থাকে, ফেয়ার থাকে। সো ফার্স্ট অফ অল কি করতে হবে, প্লেস ইকুয়াল ভলিউমস অফ ওয়াটার ইন অল টেস্ট টিউবস। তো এখন ইকুয়াল ভলিউম অফ ওয়াটার দেওয়ার পর আমরা কি করব, ইকুয়াল ভলিউম অফ ওয়াটার দেওয়ার পরে আমরা তার মধ্যে টেম্পারেচার বের করতে হবে। তুমি তো টেস্ট টিউবকে তো হিট করবা না আজিজুল,
তুমি তো টেস্ট টিউবকে হিট করবে না, তুমি কি করছো প্রথমে টেস্ট টিউবগুলোর অ্যারেঞ্জমেন্টটা ঠিক করলা, 7টা টেস্ট টিউব আর ওই সিঙ্গেল টেস্ট টিউব, ওই অ্যারেঞ্জমেন্টটা ঠিক করলা। এখন বাইরে থেকে পানি গরম করবা, বাইরে পানি গরম করে, ঠিক আছে, পানিটা গরম করে এখন তুমি ওই সবগুলা টেস্ট টিউবে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার দিবা, বুঝছো? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তুমি প্লেস ইকুয়াল ভলিউমস অফ ওয়াটার ইন অল টেস্ট টিউবস, প্রথমে এই জিনিসটা করলা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, প্রত্যেকটাতে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার দেওয়ার পরে এখন তাদের কি করতে হবে, টেম্পারেচার গুলা বের করতে হবে। তো টেম্পারেচার বের করার জন্য হোয়াট ইউ নিড, থার্মোমিটার। সো তাহলে পুট থার্মোমিটারস ইনটু দ্য মিডল টেস্ট টিউব এন্ড দ্য সিঙ্গেল টেস্ট টিউব। সো থার্মোমিটার বসাইলাম। এখন থার্মোমিটার বসাইলে পরে আমাদের কি করতে হবে, থার্মোমিটার বসাইলে পরে আমাদের এখন টেম্পারেচারের রিডিং নেওয়া লাগবে। ওকে, তো টেম্পারেচারের রিডিং কোন দুইটার, টেম্পারেচারের রিডিং আমরা নিব ফার্স্ট অফ অল ওই সিঙ্গেল টেস্ট টিউব আর ওই 7টা টেস্ট টিউবের মাঝের যে টেস্ট টিউবটা আছে ওইটা। সো তাহলে টেক দ্য টেম্পারেচার অফ দ্য টু টেস্ট টিউবস। এখন কতক্ষণ পর পর আমরা রিডিংটা নিব, আমরা রিডিংটা নিব এভরি 1 মিনিট পর পর, এন্ড 15 মিনিট ধরে আমরা কি করব, এই রিডিংটা নিতে থাকবো। দেন এই সবগুলা রিডিং আমরা একটা টেবিলের মধ্যে লিখে রাখবো। আমরা দেখি আমাদের অর্ডারটা ঠিক আছে নাকি। লেট মি সি, এই যে ফার্স্টে 7টা টেস্ট টিউব একসাথে অ্যাড করলাম, 90 ডিগ্রি পর্যন্ত ওয়াটারটাকে হিট করলাম, সবগুলাতে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার দিলাম, থার্মোমিটার প্লেস করলাম, ওই দুইটা টেস্ট টিউবের টেম্পারেচারের রিডিং নিব। কিভাবে, প্রতি 1 মিনিট পর পর রিডিং নিব, 15 মিনিট ধরে রিডিং নিব, দেন ওগুলাকে রেকর্ড করব, ঠিক আছে, একটা টেবিলের মধ্যে। দেন আমাদের গ্রাফ প্লট করতে হবে, ওইসব কাজ আছে। আচ্ছা, এখন মুবাশিরা তোমার প্রবলেমটা হলো A2 তে, তাই না? এই যে টেবিলটা কিভাবে লিখবা, তাই তো? দেখো তুমি কি করতেছো, কতক্ষণ পর পর রিডিং নিতেছো বলো তো মুবাশিরা? 1 মিনিট পর পর। তো তাহলে টাইমটাকে তুমি কি করবা, টাইম উইল বি, সরি, the time will be measured in the unit of minutes, right? টাইমটা কিসে মেজার করবা, মিনিটে। ওকে, আর প্রতি 1 মিনিট পর পর কিসের রিডিং নিবা মুবাশিরা? টেম্পারেচারের রিডিং নিবা না বলো? ওকে, সো তোমার দেখো টেম্পারেচার কি লিখছো। ওকে, সো তাহলে তুমি কি করবা, টেম্পারেচারের রিডিং নিবা কিসে, ডিগ্রি সেলসিয়াসে। ওকে, এন্ড কার কার টেম্পারেচারের রিডিং নিবা, জাস্ট একটা জিনিসের? নো, দুইটা জিনিসের রিডিং নিবা। একটা হলো মিডল টেস্ট টিউবের, আর একটা হলো সিঙ্গেল টেস্ট টিউবের, তাই না? তো এর জন্য এই টেবিলের মধ্যে এই যে টেম্পারেচারের মধ্যে তোমার এখানে আবার দুইটা ডিভিশন কেন, যে ফার্স্টে ইনিশিয়াল টেম্পারেচার কত কত, 1 মিনিট পরে সিঙ্গেল টেস্ট, মিডল টেস্ট টিউবের কত, সিঙ্গেল টেস্ট টিউবের কত, 2 মিনিট পরে কত কত, এইভাবে করে করে তুমি রিডিংটা নিবা, বুঝতে পারছো? সো তাহলে এখানে আমাদের টেম্পারেচারের যে কলামটা আছে, টেম্পারেচার কলামটা এরকম স্প্লিট করব। টেম্পারেচারের কলামে আমাদের দুইটা রিডিং নেওয়া লাগতেছে, একটা হলো সিঙ্গেল টেস্ট টিউবের আর একটা হলো ওই গ্রুপ অফ টেস্ট টিউব অর মিডল টেস্ট টিউব। বুঝতে পারছো এখন যে A2 টা কি হবে? ওকে, সো এরপরে আমরা দেখি কি বলতেছে, যে predict how the temperature change for the single test tube will differ from the temperature change for the group of test tubes. So predict করো যে তোমার কাছে কি মনে হয় যে একসাথে গ্রুপ করে থাকলে পরে তাদের টেম্পারেচার, আচ্ছা এখন আবার ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই। ওকে, সো তোমার কাছে কি মনে হয় যে তাদেরকে একটা গ্রুপে রাখলে পরে তাদের টেম্পারেচার বেশি থাকবে, নাকি একটা সিঙ্গেল টেস্ট টিউব রাখলে পরে তার টেম্পারেচার বেশি থাকবে?
গ্রুপে রাখলে পরে টেম্পারেচার বেশি, মানে সিঙ্গেল টেস্ট টিউবের টেম্পারেচার তাড়াতাড়ি কমে যাবে। সো তাহলে কি বলবো? বলবো যে দ্য টেম্পারেচার অফ দ্য সিঙ্গেল টেস্ট টিউব single test tube will decrease quicker than the group of test tubes. ওকে, সো তাহলে গ্রুপ অফ টেস্ট টিউবের টেম্পারেচারটা আস্তে আস্তে কমবে। সো এখন এই জিনিসটাই তোমাকে এখন একটা গ্রাফে স্কেচ করতে বলছে। সো হোয়াট ডু উই নো, আমরা কোন অ্যাক্সিসে কি ড্র করি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক একটা অ্যাক্সিসে, তাই তো? সো এখন এখানে টাইমটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে টাইম নিজের মতো এরকম ফ্লো করতেছে, টাইম ইন মিনিটস, এন্ড টেম্পারেচারটা কি? ডিগ্রি সেলসিয়াসে, যে যত টাইম যাবে টেম্পারেচার তত কমবে। এখন দেখো মুবাশিরা, দোনোজনের কি স্টার্টিং টেম্পারেচার সেম না বলো তো? বোথ অফ দেম হ্যাভ দ্য সেম স্টার্টিং টেম্পারেচার। সো এখন সিঙ্গেল টেস্ট টিউবের টেম্পারেচারটা কি হবে? সিঙ্গেল টেস্ট টিউবের টেম্পারেচারটা তাড়াতাড়ি কমবে, এন্ড গ্রুপ অফ টেস্ট টিউবের টেম্পারেচারটা ইনিশিয়ালি সেম, কিন্তু তার রেট অফ ডিক্রিজটা কি? তার রেট অফ ডিক্রিজটা হলো কম, তাই না? সো তাহলে আফটার 15 মিনিটস হোয়াট উইল হ্যাপেন? এই ব্লু কালার দিয়ে হলো গ্রুপ অফ টেস্ট টিউব, আর রেড কালারটা দিয়ে কি সিঙ্গেল টেস্ট টিউবের জন্য ড্র করলাম। বুঝতে পারছো যে সিঙ্গেল টেস্ট টিউবের টেম্পারেচারটা তাড়াতাড়ি কমছে আর গ্রুপ অফ টেস্ট টিউবের জন্য আস্তে আস্তে। ওকে, এরপর কাজটা কি? 5 নম্বরে বলতেছে এক্সপ্লেন ইউর প্রেডিকশন ইউজিং আইডিয়াস অ্যাবাউট থার্মাল এনার্জি ট্রান্সফার। সো তাহলে এখানে তুমি যে প্রেডিক্ট করছিলা যে সিঙ্গেল টেস্ট টিউবের টেম্পারেচারটা তাড়াতাড়ি কমে যাবে, সো কেন, এই জিনিসটা তোমার এখন এক্সপ্লেইন করতে হবে। সো এখানের মধ্যে আমাদের কাজগুলি কি কি বলবো? ফার্স্ট অফ অল এখানের মধ্যে বলবো যে তোমার সিঙ্গেল টেস্ট টিউবের পাশ দিয়ে কি হবে? কন্ডাকশনের থ্রুতে হিট ট্রান্সফার হবে, দেন কনভেকশনের থ্রুতেও কি হবে? হিট ট্রান্সফার হবে, এরকম টাইপের। আর রেডিয়েশনের জন্য হিট ট্রান্সফার দোনোটাতেই সেম। ওকে, সো তাহলে কন্ডাকশন এন্ড কনভেকশন কিসে বেশি হচ্ছে? সিঙ্গেল টেস্ট টিউবের জন্য বেশি হচ্ছে, তাই না বলো মুবাশিরা? এখন গ্রুপ অফ টেস্ট টিউবে দেখো কি হয়। গ্রুপ অফ টেস্ট টিউবের মধ্যে এই যে 7টা টেস্ট টিউব একসাথে আমরা টাই আপ করে রাখছি না? তো এখন দেখো এই যে প্রত্যেকটা টেস্ট টিউবের মাঝে দিয়ে, হ্যাঁ, ইন বিটুইন ইচ অফ দ্য টেস্ট টিউবস একটা এয়ার পকেট কি করে রাখবে? একটা সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার তারা ট্র্যাপ করে রাখবে না? সো কি করতেছে, a group of test tube যখন থাকবে তখন they will be trapping a layer of air, ঠিক আছে? তারা একটা সার্টেন পকেট অফ এয়ার কি করে রাখবে? নিজেদের মধ্যে ট্র্যাপ করে রাখবে। সো এই ট্র্যাপড এয়ার তো আর কনভেকশনাল কারেন্ট ক্রিয়েট করতে পারবে না, পারবে? এয়ার যদি ট্র্যাপ থাকে সো তাহলে ইট ওন্ট বি এবল টু জেনারেট কনভেকশনাল কারেন্ট, সো তাহলে কনভেকশনের থ্রুতে হিট লসটা হবে না। দেন এই যে সে তার চারপাশে কি করলো? এয়ার ট্র্যাপ করে রাখলো। সো এটা কি? এটা একটা আমাদের কোটিং হিসেবে কাজ করতেছে, which will cause what? Conduction to occur less, এমন টাইপের কিছু একটা ব্যাপার হবে। দেখি আমরা কি বলতেছে এখানে। এই যে thermal energy loss by convection is reduced because of the air pockets in the 7 test tubes, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা যে কনভেকশনের জন্য হিট লসটা কম হবে। ওকে, দেন causes causes the single test tube to lose more thermal energy, তাই না? যে কনভেকশনের জন্য সিঙ্গেল টেস্ট টিউবটা বেশি থার্মাল এনার্জি লুজ করতেছে, গ্রুপ অফ টেস্ট টিউব কম করতেছে। ওয়াই গ্রুপ অফ টেস্ট টিউব কম করতেছে? বিকজ গ্রুপ অফ টেস্ট টিউবের চারপাশ দিয়ে ছোট ছোট এয়ার পকেট ট্র্যাপ হয়ে আছে এর জন্য। দেন রেডিয়েশনের লস দোনোজনের জন্য সেম। রেডিয়েশনের জন্য যদি বলো যে
একটা বেশি লস করবে একটা কম লস করবে তাহলে কিন্তু ভুল যাবে। রেডিয়েশনের জন্য দুজনের অ্যামাউন্ট অফ হিট লস সেম। এখন কন্ডাকশনেরটা কি? কন্ডাকশন লসেস ফর 7 টেস্ট টিউব আর নট হাই or layer of test tube act as an insulator। ওই যে টেস্ট টিউবের লেয়ার গুলো এরকম আছে দেখে তারা কি করতেছে, একটা ইনসুলেটর হিসেবে কাজ করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারলা কি বললাম? ওকে। এন্ড ওই জিনিসটাই যে আমাদের গ্রুপ অফ টেস্ট টিউবের ওই ব্যাপারটাকে এখন তারা পেঙ্গুইনের রিয়েল বডির সাথে এক্সপ্লেন করতে বলছিল। সো তাহলে এই যে ফ্যাট, দ্য ফ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটর টু কিপ দ্য পেঙ্গুইনস ওয়ার্ম। ওই যে যে জিনিসটা তার সারাউন্ডিং ওরকম থাকবে। এন্ড ফেদার গুলি কি করবে? ফেদার স্ট্র্যাপ পকেটস অফ এয়ার। সো তাহলে এটা কি করবে? থার্মাল এনার্জি লস বাই কন্ডাকশন এন্ড কনভেকশন কমায় দিচ্ছে। তো এটা হলো মেইন কাজ। ইয়া, সবগুলোর সারফেস সেম, এটাই লামিয়া। প্রত্যেকটা সারফেসের টাইপ সেম। সো তাহলে রেডিয়েশনের জন্য লস বা গেইন যেটাই হোক সবার জন্য সেমই হবে। ওকে। আচ্ছা, সো তাহলে দ্যাট ওয়াজ অ্যাবাউট কোয়েশ্চেন নাম্বার 2 অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটা কিন্তু তোমাদের নরমাল কোয়েশ্চেন পেপারে পাবা না এগুলা। সেকেন্ড পয়েন্টটা আবার বলবো কোনটার? এটার এই যে ফ্ল্যাট ওভারল্যাপিং ফেদারেরটা নাকি এর আগেরটা মাহফুজুর? Sir, is a mark scheme second point. মার্স স্কিমের সেকেন্ড পয়েন্ট It causes a single test tube to lose more thermal energy. এই যে তোমার কনভেকশনের থ্রুতে, ঠিক আছে, কনভেকশনের থ্রুতে গ্রুপ অফ টেস্ট টিউব কম হিট লস করছে। কেন? বিকজ গ্রুপ অফ টেস্ট টিউবের চারপাশে একটা এয়ার পকেট ট্র্যাপ হয়ে আছে। কিন্তু সিঙ্গেল টেস্ট টিউব, যেখানে সিঙ্গেল টেস্ট টিউবের পাশ দিয়ে তো কোনো এয়ার পকেট নাই, সে তো ডিরেক্টলি এক্সপোজ টু দা কোল্ড অ্যাটমসফিয়ার, তাই না? সো এখানে তো এয়ারটা আটকায় নাই, এয়ার আর ফ্রি টু মুভ, ঠিক আছে? সো এই এয়ারের মধ্যে কি হবে? কনভেকশনাল কারেন্ট ক্রিয়েট হবে না? এই যে টেস্ট টিউবের এখানে যেই গরম পানি আছে, ওয়ার্ম ওয়াটার, সো এই গরম পানির এদিক দিয়ে এয়ার হিট আপ হবে। সো এয়ার হিট আপ হলে এখানে সে লেস ডেন্স হয়ে উপরে যাবে, দেন এখান থেকে কোল্ড এয়ার আবার নিচে নামবে। সো এইভাবে করে করে তার থেকে হিটটা নিয়ে নিবে। আচ্ছা, না না, এই গ্রুপটা না, এটা সিঙ্গেলেরটার জন্য বলছে যে সিঙ্গেলেরটা কেন তাড়াতাড়ি হিট লস করবে ওইটা। ওকে, Yes, sir. ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কারো কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 4 আমরা দেখি। সো কোশ্চেন নাম্বার 4 এর এখানে কি হচ্ছে? An electric heater is used to heat some water. Figure 8 shows the experimental setup used. সো এখানে কি করতেছে? এই একটা থার্মোমিটার যা দিয়ে টেম্পারেচার বের করবে, ওয়াটার, ইলেকট্রিক হিটার, বিকার। ওকে, এখন what is happening? Figure 9 shows the energy transferred by the electric heater in 1 second. 50 joule of thermal energy supplied by the electric heater. So তাহলে ইলেকট্রিক হিটার টোটাল হিট দিচ্ছে 50 জুল, 38 জুল ওয়াটারকে হিট আপ করার জন্য ইউজ হচ্ছে, বাকিটুকু ওয়েস্টেড। আচ্ছা, তাই বাকিটুকু কত? 12। ওয়াও, এত কঠিন ম্যাথ। এরপরে কি? Describe what happens to the wasted energy. কি হবে? The heat will be released to the surroundings, তাই তো? যে the heat energy of the water will be released to the surroundings, এমন টাইপের কিছু, যেটা কি হবে না, আমাদের ওয়াটার হিটিং এর কাজে ইউজ হচ্ছে না, এমন টাইপের কাজ। দেখি কি বলছে তারা। এই যে হিট এনার্জি dissipated or transferred to the surroundings, এরকম। এরপরে কি? এরপরে বলতেছে explain one way the experiment could be improved to reduce the amount of wasted energy. কি করা যায়? আমরা যদি একটা ঢাকনা দিয়ে দেই, আমরা একটা ঢাকনা দিয়ে দিলে, যে একটা লিড দিয়ে দিলে, what will happen? Exposed surface area of the water
কমে যাবে। সো তখন ওখানের মধ্যে হিট লস কম হবে। অর আমরা বিকারের সাইড দিয়ে কি করতে পারি, ইনসুলেশন দিতে পারি। সো এটার জন্য কি হবে, হিট লস কমে যাবে। তো এমন টাইপের কোনো আইডিয়া। সো তারা কি বলতেছে, প্লেস দ্য বিকার অন অ্যান ইনসুলেটর, এটা করা যায়। সো দিস ম্যাটেরিয়াল উইল রিডিউস দ্য রেট অফ এনার্জি ট্রান্সফার, তেমন। অর wrap the beaker in an insulator, তো একই কথা। reduce the surface area of water to give less evaporation, ওই যে আমরা যদি ঢাকনা দিয়ে দিই, এই যে put a lid on the beaker, make the beaker taller or narrower, যে সারফেস এরিয়া কমায় দেওয়ার মেইন ইন্টেনশন। এরপরে সি নাম্বারে কি বলতেছে, তোমার প্রবলেম হলো সিতেই, স্পেসিফিক ল্যাটেন্ট হিটে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখি কি বলছে। The initial mass of water in the beaker is 0.72 kg. Okay. The electric heater is switched on for some time and the water boils. তো ওয়াটারের তখন boiling temperature reach করে ফেলছে। Okay. The mass of the water after the heater is switched off is 0.60. So তাহলে বাকি mass of water কি হয়েছে মুবাশিরা? ইনিশিয়ালি mass বেশি ছিল, দেন ইলেকট্রিক হিটার অন করার পরে ওখানে ওয়াটারটা কিছুক্ষণ বয়েল করেছে, দেন ফাইনাল ম্যাস অফ ওয়াটার কম। সো তাহলে কি হলো, ওই ওয়াটারটা এসকেপ করে চলে গেছে, যে দ্য ওয়াটার গট কনভার্টেড টু স্টিম, তাই না? সো এখন এখানের মধ্যে বলছে কি, দ্য থার্মাল এনার্জি ট্রান্সফার টু দ্য ওয়াটার while it boils is 270,000 জুল। সো তাহলে থার্মাল এনার্জি ট্রান্সফার টু দ্য ওয়াটার কত, 270,000। সো এখন আমাদেরকে বললো কি, আমাদেরকে বলতেছে যে use an equation from the formula sheet to calculate the specific latent heat of water. So এখন specific latent heat এর ব্যাপারটা দেখো, যে তোমার কাজটা কি, energy is equal to mass, যে যতটুকু mass of water কি হবে, বয়েল হবে। ঠিক আছে, যে এখানের মধ্যে তোমার যতটুকু mass of water এখানে বয়েল হবে multiplied by latent heat, ল্যাটেন্ট হিট ক্যাপাসিটি বেসিক্যালি, যে এখানের মধ্যে আমাদের কাজটা কি দেখো, তারা কি করতেছে, যে এনার্জি ইজ ইকুয়াল টু এল, দ্যাট ইজ স্পেসিফিক ল্যাটেন্ট হিট ইনটু ম্যাস। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার এটা কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটি না, বুঝছো? যে এখানের মধ্যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা কি পড়ছিলাম, এমসি ডেল্টা টি। ওকে, আর এখানের জন্য স্পেসিফিক ল্যাটেন্ট হিট, এই কাহিনীটা কখন হবে, this thing will arise only when there will be change in state, তাই না? যখন নাকি স্টেট চেঞ্জ হবে তখন এইসব নিয়ে আমাদের কাজ হবে। সো ওখানের জন্য এই ফর্মুলাটা লিখে রাখবা, যে এনার্জি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ম্যাস ইনটু এল, এল দিয়ে হলো স্পেসিফিক হিট। ওকে, সো এখন এখানের মধ্যে ল্যাটেন্ট হিটটা কত, এনার্জি ডিভাইডেড বাই ম্যাস। ঠিক আছে, এই যে দেখো তারা এখানের মধ্যে ম্যাসটা কত ইউজ করছে, যত ম্যাস অফ ওয়াটার বয়েল হয়েছে ওইটা। তো তাহলে 270,000 ডিভাইডেড বাই কতটুকু ম্যাস অফ ওয়াটার বয়েল হয়েছে, 0.72 মাইনাস 0.60। সো এটা করলে কত আসে, 2,250,000। ঠিক আছে মুবাশিরা? ওকে, সো তাহলে দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 4। এখন কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ কারো প্রবলেম আছে? ওকে,
কোয়েশ্চেন নাম্বার 6, এই কোয়েশ্চেনটার লাস্টের এক ক্যালকুলেশন খুবই ট্রিকি, যে এটা একটু ভালো মতো বুঝতে হয় আর কি, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা 5 নাম্বারের প্রবলেম আছে, ধরো ফার্স্টে 5 নাম্বারটা দেখে আসি। 5A2, the equipment shown in figure 18 is for investigation in the temperature range of 20 to 100 degrees Celsius. Explain, কি বলে, state one way the student could develop this experimental procedure to investigate temperature outside this range. তো এই রেঞ্জের বাইরে টেম্পারেচার বের করতে চাই, তো তাহলে কি, মনে করো তুমি 20 ডিগ্রি সেলসিয়াসের জোহা, তুমি 20 ডিগ্রি সেলসিয়াসের কম টেম্পারেচার বের করতে চাও, সো কি করতে পারো বলো তো? তুমি ওয়াটার বাথের মধ্যে, এই যে এই ওয়াটারের মধ্যে যদি আইস দিয়ে দাও, সো আইস দিয়ে দিলে কি হবে, টেম্পারেচার কমে যাবে না বলো তো জোহা? তুমি ফার্স্টে অনেকগুলো এরকম আইস দিয়ে রাখলা, সো তাহলে ইনিশিয়াল টেম্পারেচার উইল বি লেস দেন 20 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? সো তাহলে ইনিশিয়াল টেম্পারেচার যদি লেস দেন 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, সো তখন কি, তুমি তখন ওইটা দিয়ে রেঞ্জটা বাড়াইতে পারতেছো, যে ইউ উইল বি এবল টু মেজার টেম্পারেচারস গ্রেটার দেন or outside the range basically. ওকে, সো এখন কোয়েশ্চেন নাম্বার 6 টা খুবই ইন্টারেস্টিং। এই জিনিসটা, এইটা থেকে পেঁচানো ম্যাথ কখনো জীবনে পাবা না। এটা তোমাদের মেইনলি ও লেভেলস এর, কি ও লেভেলস এর হলো তোমাদের জিসিএসসি আছে না, যে ইংল্যান্ডের স্টুডেন্টরা যেটা এক্সাম দেয়, আমরা তো আইজিসিএসসি দেই, ইন্টারন্যাশনাল জিসিএসসি, আর ওরা যে জিসিএসসি এক্সামস দেয়, ওদের ওখান থেকে এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে, বুঝছো? এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, এই কোয়েশ্চেনটা আমরা দেখি, এই কোয়েশ্চেনটা আমাদের কিভাবে কি করতে হবে, এটা ব্রেকডাউন করে করে করব, দেন দেখবা যে এই ব্যাপারটা একদম ইজি। ওকে, আচ্ছা, সো আমরা স্টার্ট করি। দ্য এসপ্রেসো মেশিন শোন ইন ফিগার 27 ইজ অ্যান ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। আচ্ছা, এসপ্রেসো মেশিন হলো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, হোয়াট ডাজ ইট ডু? এ নাম্বারে বলছে the espresso machine has an electrical heater connected to a 440 volt main supply. ওকে, তো তাহলে একটা 440 ভোল্ট মেইন সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। the power of the electric heater is কত? the power of the electric heater is 3.5 কিলোওয়াট। সো পাওয়ার জানি, ভোল্টেজ জানি, সো কারেন্ট বের করতে বলবে, দেন ফিউজের কথা বলবে। ওয়াও, ইলেকট্রিসিটির এই কোশ্চেন প্যাটার্ন একদম সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। P is equal to IV, সো কারেন্টের ভ্যালু বের করব, সো 3.5 কিলোওয়াট, কিলো মানে 1000 ডিভাইডেড বাই 440, সেটা করলে পরে কত আসে? 3.5 into 1000 divided by 440, 7.9545 সামথিং। তো এখন এটার ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজ কোনটা? 10, সো তাহলে 10 অ্যাম্পিয়ারের ফিউজটা আমরা ইউজ করব। ওকে, তো এটা তো সোজা। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের মতো বাকি আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো, ওখানের মধ্যে আমরা এটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা এখন এটা আস্তে আস্তে স্টার্ট করি। তো এর পরের কোশ্চেনে কি বলছে? বিফোর দ্য এসপ্রেসো মেশিন ক্যান বি ইউজড। হ্যাঁ, এসপ্রেসো মেশিনটা ইউজ করার আগে কি করতে হয়? হিটারে নিজের কিছুক্ষণ ঠান্ডা পানি গরম করে করে একটু ওয়ার্ম আপ করা লাগে বেসিক্যালি। সো কি করে? ইটস হিটার মাস্ট রেজ দ্য টেম্পারেচার অফ সাম কোল্ড ওয়াটার। সো এসপ্রেসো মেশিন ফার্স্ট টাইম ইউজ করার আগে কি করতে হয়? ফার্স্টে হিটার দিয়ে কিছু ঠান্ডা পানিকে ওরকম গরম করতে হয়। ওকে, সো এখন বলতেছে কি, the specific heat capacity of water is 4200 joule per kg per Kelvin or degree Celsius, একই কথা। show that it takes about 90 সেকেন্ড। তো about 90 সেকেন্ড মানে কি? show that এর ম্যাথে আমরা কি করব? যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে, এর থেকে 1 সিগনিফিকেন্ট ফিগার বেশি রাখবো, তাই না ঐশী? সো তাহলে এই কাজটা করব। তো show that it takes the heater about 90 seconds to raise the temperature of 1 kg of water from 18 degree Celsius to 95 degree Celsius. So আমরা কি জানি? Energy is equal to
mass into specific heat capacity into temperature. সো এখন এখানে থেকে ফার্স্টে এনার্জির ভ্যালুটা পাবো। mass হলো 1 কেজি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, আর টেম্পারেচার কত 95 মাইনাস 18। ঠিক আছে, সো এখন ইউনিট গুলো এখানে না লিখলেও সমস্যা নাই। ওকে, সো তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে বসাই, সো তাহলে কত আসে 1 ইনটু 4200 ইনটু 95 মাইনাস 18। সো এটা করলে আসে 3000 কি বলে 323,400 জুল। সো এত এনার্জি লাগবে। সো আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম, তাই না? সো তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হবে, টাইম উইল বি ইকুয়াল টু এনার্জি বাই পাওয়ার। সো এখন এনার্জি লাগবে হলো 323,400 জুল, আর পাওয়ার একটু আগে আমরা দেখে আসছিলাম কত ছিল, পাওয়ার অফ দ্য ইলেকট্রিক্যাল হিটার ইজ 3.5 কিলোওয়াট। সো তাহলে 3.5 কিলোওয়াট। সো দিস, তো এখানে থেকে টাইমের ভ্যালুটা পাবো। সো 323 আর এখানে সরি, সো এটা আসে 92.4 সেকেন্ড। সো লিখবো কত 92 সেকেন্ড। যে গিভেন ইনফরমেশন শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, সো তাহলে তার থেকে কি করলাম, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিলাম। সো এটা কি অ্যাপ্রক্সিমেটলি 90 আসছে না ঐশী? আচ্ছা, সো এরপরে দেখো বি নাম্বারে কি বলতেছে। বি নাম্বারে বলতেছে দ্য এসপ্রেসো মেশিন হ্যাজ আ স্টিম পাইপ। আচ্ছা, একটা স্টিম পাইপ আছে যেটা কি করলো, দ্যাট ক্যান বি ইউজ টু হিট মিল্ক ইন আ জাগ। সো তাহলে এই এসপ্রেসো মেশিনে কি আছে, এরকম একটা স্টিম পাইপ আছে। তো স্টিম পাইপ দিয়ে কি হয়, স্টিম বের হবে। তো স্টিম যখন নাকি তুমি মিল্কের ভিতর দিবা, যে একটা জাগের মধ্যে মিল্ক নিবা, দেন ওই মিল্কটাকে হিট আপ করবা। কফি বানানোর জন্য কি করতে হয়, এরকম মিল্কটাকে হিট আপ করতে হয় না? তো এখন তুমি কি করলা, তুমি একটা জাগের মধ্যে মিল্ক নিলা, এখন কি করবো, স্টিম পাইপের মধ্যে যে স্টিম পাইপের এন্ডে ওই জাগটা ধরে রাখলা। হোয়াট উইল হ্যাপেন, স্টিম পাইপ থেকে স্টিম বের হবে। ওকে, স্টিম পাইপ থেকে স্টিম বের হয়, হোয়াট ইট উইল ডু, স্টিমটা এখন এর ভিতরে ঢুকবে। কি বলে, the steam will go inside the milk and স্টিমের টেম্পারেচার মিল্কের থেকে বেশি, সো এর জন্য কি হবে, স্টিমের থেকে মিল্কের কাছে হিট ট্রান্সফার হবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি ঋষিতা, যে the steam is at a higher temperature than the milk, so the steam will give away heat energy to the milk, or hotter region থেকে colder region এ হিট ট্রান্সফার হবে। তো এর জন্য স্টিমের থেকে মিল্কটা কি হতে পারবে, হিট আপ হইতে পারবে। সো এমন টাইপের একটা কাজ হবে, ওইটাই দেখবো আমরা। আচ্ছা, সো এখন কি বলতেছে, স্টিম ফ্রম দ্য পাইপ এন্টার্স দ্য মিল্ক ওয়্যার স্টিম কন্ডেন্সেস টু ওয়াটার। সো তাহলে স্টিম তো ফার্স্টে তো গ্যাসিয়াস ফর্মে আছে, তাই না মুবাশিরা? স্টিমটা ফার্স্টে গ্যাসিয়াস ফর্মে আছে। এখন এটা কি করবে, মিল্কের ভিতর ঢুকলে পরে মিল্কটা তো ঠান্ডা, সো তাহলে স্টিমের থেকে হিট এনার্জি মিল্কের কাছে যাবে, স্টিমটা আস্তে আস্তে কুল ডাউন করবে। তো স্টিম আস্তে আস্তে কুল ডাউন করলে দেন ইভেন্চুয়ালি যখন নাকি সে তার কন্ডেনসেশন টেম্পারেচার রিচ করবে, দ্যাট ইজ 100 ডিগ্রি সেলসিয়াস। কন্ডেনসেশন টেম্পারেচার আর বয়লিং টেম্পারেচার তো একই কথা, তাই না? সো তাহলে সে যখন নাকি তার কন্ডেনসেশন টেম্পারেচার রিচ করবে, দেন হোয়াট উইল হ্যাপেন, it will then turn back to liquid or water. ওকে, তো তখন সে ওয়াটারে কনভার্ট হলো, কিন্তু তখনও কি স্টিমটা, স্টিম থেকে যে ওয়াটারে কনভার্ট হয়েছে, হ্যাঁ, তখনও কি স্টিমের টেম্পারেচারটা মিল্কের থেকে বেশি না? কি বলে, ওই ওয়াটারের টেম্পারেচারটা মিল্কের থেকে বেশি না? সো তখন ওই ওয়াটার থেকে কি হবে, স্টিমটা কি বলে, ওয়াটারের থেকে মিল্কটা হিট পেতে থাকবে, এন্ড ইভেন্চুয়ালি মিল্ক এন্ড ওয়াটারের টেম্পারেচার যখন সেম হবে তখন হিট ট্রান্সফার বন্ধ। কেন? বিকজ হিট ট্রান্সফার আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে লামিয়া, হিট ট্রান্সফার আমাদের কতক্ষণ পর্যন্ত চলে, যতক্ষণ না পর্যন্ত টেম্পারেচারটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, তাই না? সবার টেম্পারেচার যখন সেম হয়ে যাবে তখনই শুধু হিট ট্রান্সফারটা বন্ধ হবে, অর এলস যতক্ষণ দেয়ার ইজ আ ডিফারেন্স ইন টেম্পারেচার
হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নে কি হতে থাকবে, হিট ট্রান্সফার হইতে থাকবে। ওকে, সো ইফ উই সি ওভার হিয়ার দ্য স্টিম এন্ড হট ওয়াটার হিট দ্য মিল্ক। সো কি হচ্ছে দেখো, ফার্স্টে এই এই জিনিসটাই এই ক্যালকুলেশনে লাগবে, যে এই ক্যালকুলেশনে 4 মার্কের ক্যালকুলেশন, খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন বুঝার জন্য, সেটা আমরা দেখব। সো হোয়াট ইজ হ্যাপেনিং, আমি একটু ব্যাপারটা লিখে দেই। ওকে, সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, ফার্স্টে কোল্ড মিল্ক, এই মিল্কটাকে তুমি হিট আপ করবা। তো এখন স্টিম পাইপ দিয়ে স্টিম আসছে, স্টিম পাইপ থেকে স্টিম আসছে। ওকে, ইয়েস মুবাশিরা, মুনাইজা বলছে সমস্যা নাই। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে স্টিম পাইপ থেকে স্টিমটা আসবে, কোল্ড মিল্কের ভিতর ঢুকবে, দেন কি হবে, এখানের জন্য আমরা যদি সিকোয়েন্সটা লিখে রাখি এমন কি জিনিস, হিট উইল গেট ট্রান্সফার্ড from steam to milk, first এইটা, the steam will condense। তো কোন জিনিস যদি কন্ডেনসেশন হয়, কন্ডেনসেশন হলে হিট কি রিলিজ করবে নাকি হিট কি গেইন করবে বলো তো মুবাশিরা, কন্ডেনসেশন যদি হয় হিট রিলিজ করে নাকি হিট গেইন করে? ইয়েস, হিট রিলিজ করবে। সো ইট উইল রিলিজ হিট and that heat will also heat up the milk। এখন এই যে স্টিমটা কনডেন্স হইলো লামিয়া, এই যে হিটটা কনডেন্স হইলো, এখন কি হবে, এই কনডেন্স হয়ে সে এখন একটা 100 ডিগ্রি সেলসিয়াস ওর গরম পানিতে কনভার্ট হইলো না, স্টিমটা কনডেনসেশন হয়ে ইট গট কনভার্টেড টু হট ওয়াটার। সো the condensed sorry the condensed steam, which is the hot water, will heat up the milk কতক্ষণ পর্যন্ত, until their temperatures become equal। ওকে, সো যতক্ষণ না পর্যন্ত তাদের টেম্পারেচার সেম হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, হট রিজিয়ন থেকে কোল্ড রিজিয়নে হিট ট্রান্সফারই হইতে থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো অসাফ, এটা করছিল না? সো এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু বুঝা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি এই স্টিম পাইপ থেকে মিল্কটাকে ওভারঅল হিটটা কিভাবে পাচ্ছে। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশনের জন্য এটা বুঝা খুবই ইম্পর্টেন্ট। সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, describe in terms of energy how the arrangement and movement of particles in steam changes as the steam enters the milk, condenses and cools। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই মোনাজা। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস ইন স্টিম কিভাবে কিভাবে চেঞ্জ হবে ওই জিনিসটা তারা জিজ্ঞাসা করছে। সো হোয়াট উই উইল ডু, যে এখানের মধ্যে এক্সপ্লেনেশনটা কি বলবো, যত যত স্টিমটা কুল ডাউন করবে তার টেম্পারেচার কমবে, সো দ্য পার্টিকলস উইল কাম ক্লোজার টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তত পার্টিকেল গুলি আরো কাছাকাছি আসলো। সো পার্টিকেল গুলি যদি কাছাকাছি আসে, হোয়াট উইল হ্যাপেন, তখন তারা ওই গ্যাসিয়াস ফর্ম থেকে লিকুইড ফর্মে এরকম কনভার্ট হচ্ছে। যে এখানে যদি আমরা দেখি, এই যে when steam condenses
its molecules come closer together so the internal energy decreases. So তাহলে তখন তাদের কাছাকাছি আসলে পরে কি হবে, ওরকম টেম্পারেচার যে কমে যাচ্ছে ওই ব্যাপারটা। When the water from the condensed steam cools, its molecules move more slowly, therefore storing less kinetic energy. যে পার্টিকেল সরি পার্টিকেল গুলি যে ইন্টারনাল এনার্জির ব্যাপারটা অ্যাকচুয়ালি আরো বড় হলে শিখবা, বুঝছো? ইন্টারনাল এনার্জির ব্যাপারটা হলো আমাদের টেম্পারেচারের সাথে রিলেটেড। ওকে, টেম্পারেচার এন্ড অন্যান্য এনার্জি, এটা আমাদের আইডিয়াল গ্যাসের ব্যাপারে যখন নাকি পড়বো আমরা বড় হলে, এটা এ লেভেলসে, তাও A2 তে পড়বা, বুঝছো? আইডিয়াল গ্যাসের এই ইন্টারনাল এনার্জির এই কনসেপ্ট, বেসিক্যালি ইন্টারনাল এনার্জি বলতে বুঝে রাখো যে হিট এনার্জি এখনের জন্য, ঠিক আছে? এখনের জন্য জাস্ট বুঝে রাখো যে ইন্টারনাল এনার্জি মানে হলো হিট এনার্জি, ঠিক আছে? যে হিট এনার্জি যত কমে যাচ্ছে তত পার্টিকেল গুলি কাছাকাছি চলে আসতেছে। আচ্ছা, এখন বেসিক্যালি আমাদের এই ক্যালকুলেশনটা, যে ক্যালকুলেশনের আমরা কিন্তু উপরে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা বলে আসছি, কখন কি হবে না হবে ওই ব্যাপারগুলি আমরা বলে আসছি। সো এখন দেখো হোয়াট ইজ হ্যাপেনিং। আমি এটা একটু পোর্ট্রেট মোডে নিয়ে নিই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো কি হচ্ছে। ফার্স্ট অফ অল, দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ মিল্ক ইজ এত। তো মিল্কের স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানি। দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ এত। ওকে, সো তাহলে ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানি। Then specific latent heat of condensation of steam কত, এত দেওয়া। সো তাহলে এই জিনিসটা আমরা জানি। এখন বলতেছে কি টেম্পারেচার অফ দ্য স্টিম, তো স্টিমটা ইনিশিয়ালি 100 ডিগ্রি সেলসিয়াসই ছিল। সো তাহলে কি স্টিমটা আর এখানে কি হবে না, স্টিমের টেম্পারেচার যদি 100 এর বেশি থাকতো তাহলে কি হইতো, ফার্স্টে স্টিমের টেম্পারেচার কমে 100 এ আসতো, দেন কন্ডেনসেশন হইতো। কিন্তু ফার্স্টে স্টিমের টেম্পারেচারটা কত দেওয়া লামিয়া, একদম প্রথমে স্টিমের টেম্পারেচারটা দেওয়া 100 ডিগ্রি সেলসিয়াস। তো তার মানে কি স্টিমটা ফার্স্টেই কি হবে, কন্ডেনসেশন হবে, দেন ইট উইল গেট কনভার্টেড টু ওয়াটার। সো এই হট ওয়াটারের টেম্পারেচারটা দেন কি করবে, আস্তে আস্তে কমবে। ওকে, তো এখন এখানের মধ্যে বলতেছে the mass of the steam that condenses is 25 গ্রাম। সো তাহলে 25 গ্রাম স্টিম কি হবে, কন্ডেনসেশন হবে। দেন বললো the temperature of the milk rises from 5 degree Celsius to 65 degree Celsius। so তাহলে ফাইনাল টেম্পারেচার অফ দ্য মিল্ক ইজ 65 ডিগ্রি সেলসিয়াস। এখন বললো by considering the transfer of energy from the steam to milk, calculate the mass of milk that is heated by the steam and hot water। so তাহলে কত ম্যাসের মিল্ককে হিট আপ করা যাবে 25 গ্রাম স্টিম দিয়ে, এটা বের করতে বলছে। সো ফার্স্টে আমরা হিট রিলিজ কতটুকু হচ্ছে এটা বের করব। ওকে, সো তাহলে হিট রিলিজড অর হিট সাপ্লাইড, বেসিক্যালি হিট সাপ্লাইড দুইটা ওয়েতে হচ্ছে। একটা কি, একটা হলো কন্ডেনসেশন অফ স্টিম, যে স্টিমটা কন্ডেন্স হলে হিট রিলিজ করবে, ওই হিট দিয়ে মিল্ক গরম হবে। আর আরেকটা হলো কুলিং ডাউন অফ হট ওয়াটার। সো তাহলে গরম পানি ঠান্ডা হতে যেই হিট এনার্জি লুজ করবে, ওই হিট এনার্জিটা কে পাবে, মিল্ক পাবে। সো তাহলে কন্ডেনসেশন অফ স্টিমের জন্য কতটুকু হিট পাচ্ছে ওইটা দেখি। mass of steam into latent heat of steam, এস দিয়ে বুঝাচ্ছি স্টিম, যে ছোট করে এস লিখতেছি না, এটা হলো স্টিম বুঝাচ্ছি। তো তাহলে mass of steam into latent heat of condensation of steam প্লাস এখন কুলিং ডাউন অফ ওয়াটার, ওইটার জন্য কি mass of water into specific heat capacity of water into change in temperature of water। তাই তো, এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে টেম্পারেচারটা কে কে সাপ্লাই করতেছে? একটা হলো ফার্স্টে স্টিমটা ঠান্ডা হবে, কন্ডেনসেশন হবে, তো কন্ডেনসেশনের সময় একটা হিট এনার্জি রিলিজ করতেছে। সো এটা হলো একটা সোর্স অফ হিট। এখন স্টিমটা ঠান্ডা হয়ে আর স্টিমটা কন্ডেনসেশন হয়ে কি হবে, ওয়াটারে কনভার্ট হবে না লামিয়া?
তো এখন এই ওয়াটারের টেম্পারেচার যখন কমবে আর ওয়াটারটা যখন ঠান্ডা হবে তখন সে কি করতেছে, মিল্ককে হিট এনার্জি দিচ্ছে। বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে ম্যাস অফ স্টিম কত, 25 গ্রাম। তো গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হবে, সো ডিভাইডেড বাই 1000। আর স্পেসিফিক ল্যাটেন্ট হিট দেওয়া কত, 2260 ইনটু 1000, যে কিলো জুল দেওয়া। সো তাহলে এখানে থেকে আমরা একটা পাবো। আর এখানে যত ম্যাস অফ স্টিম, ওই স্টিমটাই তো ঠান্ডা হয়ে কিসে কনভার্ট হচ্ছে বলো তো তালিন? যত ম্যাস অফ স্টিম ছিল এই স্টিমটাই তো ঠান্ডা হয়ে ওয়াটারে কনভার্ট হইতেছে, তাই না? সো ওয়াটারের ম্যাস কত হবে? স্টিমের ম্যাস যত ছিল ওয়াটারের ম্যাস ওইটাই হবে, তাই না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সো ওয়াটারের ম্যাস স্টিমের ম্যাসের সমান, বিকজ ওই স্টিমটাই তো ঠান্ডা হয়ে ওয়াটারে কনভার্ট হয়েছে। দেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার হলো 4200। আর ওয়াটারের টেম্পারেচারটা কি করবে বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম, সরি 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হবে। এই 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার টেম্পারেচার লুজ করে ফাইনালি টেম্পারেচার হবে কত, 65 ডিগ্রি সেলসিয়াস। এই যে ফাইনালি মিল্কের টেম্পারেচার কত, ফাইনালি মিল্কের টেম্পারেচার 65 না? সো তার মানে কি, ওই ওয়াটারটাও ঠান্ডা হতে হতে কততে নেমে আসবে, 65 ডিগ্রি সেলসিয়াস নেমে আসবে। দেন যে কি হবে, দেন ইট উইল বি এবল টু হিট আপ দ্য মিল্ক আপ টু 65 ডিগ্রি সেলসিয়াস। শামস কি ক্লাসে এখন ভুলে ঢুকছো? শামস, এটা ও লেভেলের না? হ্যাঁ এটা আজকে তো তোমাদের ক্লাস না, আজকে তো তোমাদের ক্লাসটা এখন তো আর কি না, তোমাদের সেটা ক্লাস তো 6টায়। লিফ্রি। ঠিক আছে, সমস্যা নাই, থাকতে পারো, দেখতে পারো যে তোমাদের বড়রা কি পড়তেছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখি। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে ম্যাস হলো 25 গ্রাম ওয়াটারের, দেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি এত, তো টেম্পারেচারে চেঞ্জ কত হবে ওয়াটারের লামিয়া, 100 থেকে 65 এ নামবে, তাই তো? তাহলে 100 মাইনাস 65, তো এটা হলো হিট সাপ্লাইড ফার্স্টে। সো হিট সাপ্লাইড এর অ্যামাউন্ট কত এটা দেখি। সো 25 ইন্টু 2260, তো তাহলে এটা হলো 56500, আর ওখানে 25 by 1000 into 4200 multiplied by 100 minus 65, so তাহলে 3675। তো তাহলে টোটাল হিট সাপ্লাইড কত, 56500 প্লাস 3675। তো তাহলে এটা হলো হিট সাপ্লাইড। তো এখন এই হিটটা কে পাচ্ছে ঐশিক? দিস হিট ইজ গেটিং অ্যাবজর্বড বাই মিল্ক, তাই না? Heat gained by milk is equal to heat released. So তাহলে mass of milk into specific heat capacity of milk into change in temperature of milk is equal to heat released, কত, 60175। So তাহলে এখানে থেকে আমরা mass of milk টা পেয়ে যাব, যে কত mass of milk কে আমরা হিট করতে পারবো, তাই তো? তো তখন এখানের জন্য কি আসে, সরি এটা একটু আমি জায়গাটা কমে গেছে, আমি পাশে লিখি, যে এখানে একটু পাশে লিখতেছি। সো এখন mass of milk will be equal to what, 60175 divided by specific heat capacity of milk into change in temperature of milk. সো তাহলে 60175, মিল্কের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত,
3840, সো তাহলে মিল্কের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো 3840, আর টেম্পারেচারের চেঞ্জ কত? মিল্কের ইনিশিয়াল টেম্পারেচার ছিল 5, ফাইনাল হলো 65, সো তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কত? 65 মাইনাস 5, সো তাহলে এটা কত আসে দেখি। 60,175 ডিভাইডেড বাই 3840 ইন্টু 65 মাইনাস 5, এটা আসে 0.26। তো কত ম্যাস অফ মিল্ককে আমরা হিট আপ করতে পারবো? 0.26 কিলোগ্রাম অফ মিল্ক। ওকে, তো এখন এখানের মধ্যে অনামিকা কি বুঝতে পারছো প্রসিডিওরটা কিভাবে বের করলাম? ফার্স্টে আমরা বের করছি যে হিট সাপ্লাই করতেছে কে বা কার হিট কমতেছে, ওইটা আমরা প্রথমে বের করলাম যে টোটাল হিট রিলিজড কত। তো রিলিজ কেন কেন হবে? একটা হলো স্টিমের কন্ডেনসেশনের জন্য, আর একটা হলো হট ওয়াটারের কুলিং ডাউনের জন্য। এন্ড এই সব হিট যে রিলিজ করা হচ্ছে, এই রিলিজ করা হিট গুলি কে পাচ্ছে? মিল্কটা পাচ্ছে গরম হওয়ার জন্য। সো তখন মিল্কের টেম্পারেচারটা বাড়বে, সো তখন হিট গেইনড বাই মিল্ক ইজ ইকুয়াল টু দ্য হিট রিলিজড। তো হিট রিলিজ হচ্ছে ওই দুইটা রিজনে, সো টোটাল হিট রিলিজ কত এটা বের করলাম, দেন হিট গেইনড বাই দ্য মিল্ক, ওখানে থেকে মিল্কের ম্যাস বের করছি। বুঝতে পারছো সবাই? এই ক্যালকুলেশনটা কিন্তু কয়েকবার তোমাদের দেখা লাগবে, তাহলে পরে কিন্তু আস্তে আস্তে সেন্স মেক করবে, বুঝছো? এই ক্যালকুলেশনটা খুবই ট্রিকি। ট্রিকি না, অ্যাকচুয়ালি আমাদের সিকোয়েন্স ওয়াইজ এরকম ফলো করতে হয় আর কি। ওকে, সো তাহলে এইটা গেল ফার্স্টের কথা। এখন বলতেছে give two reasons why the actual mass of steam needed to heat the milk from 5 degrees Celsius to 65 degrees Celsius is greater than 25 গ্রাম। যে আমরা মাত্র 25 গ্রাম অফ স্টিমের কথা বলছিলাম না, তো এখন বললো যে অ্যাকচুয়ালি এর থেকে বেশি ম্যাস অফ স্টিম লাগবে। কেন? এখানের মধ্যে এমন হতে পারে যে কি স্টিমটা যে ঠান্ডা হবে, এখন পুরা হিটটা তো মিল্ক নাও পাইতে পারে, কিছু হিট সারাউন্ডিং এ লস হয়ে যেতে পারে। ওকে, তো এরকম একটা কাজ। দেন তোমার স্টিমের টেম্পারেচারটা ওখানে যে আমাদের কত ছিল, 100 ছিল। যে এখানের মধ্যে কি বলতেছে তারা, দেখো এই যে তারা কিন্তু এই কাজটাই করছে, কিন্তু একবারে এই যে তারা কিন্তু আমাদের একই কাজ করছে। দেখো এই যে হিট গেইন করতেছে কে? মিল্ক। সো mass of milk into specific heat capacity of milk into change in temperature of milk, এটা হলো হিট গেইন। আর হিট লস করতেছে কে কে? mass of steam into specific heat capacity of steam, আর mass of water into specific heat capacity of water into change in temperature of water, এইটা থেকে তারা বের করছিল একই জিনিস। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে কেন আমাদের এর থেকে বেশি mass of steam লাগবে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, সরি, more steam must condense and transfer the heat that is dissipated to the jug during the process। যে জাগের কাছে, যে যে জগের মধ্যে তুমি মিল্কটা নিছিলে, ওই মিল্কের জাগের মধ্যে কিছু কি হইতে পারে, হিট এনার্জি চলে যেতে পারে। সো তাহলে পুরো হিটটা মিল্ক একা পাবে না, তো এর জন্য আরো বেশি হিট সাপ্লাই করা দরকার। তো আরো বেশি হিট সাপ্লাই করার জন্য আরো বেশি স্টিম সাপ্লাই করতে হবে, এরকম একটা কথা। দেন more steam must condense and transfer the heat that is dissipated to the surroundings। তো তাহলে একটা হলো সারাউন্ডিং এ চলে যায়, আর একটা হলো যে কন্টেইনারে নিছো, যে জগটার মধ্যে নিছো, ওই জগের মধ্যেও কিছু হিট চলে যাচ্ছে। তো এগুলার জন্য কি করতে হবে, তুমি 25 গ্রাম ম্যাস অফ স্টিম না নিয়ে আর একটু বেশি ম্যাস অফ স্টিম নিবা, তাহলে যেন কি করতে পারে, মিল্কটা ঠিক মতো 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিচ করতে পারে। ওকে লামিয়া? ওকে, সো তাহলে এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। এখন কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 7 এ কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8,
ওকে, সো আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটির কোয়েশ্চেন শেষ। এখন ডপলার ইফেক্ট এন্ড অ্যাস্ট্রোফিজিক্স। সো এখন ডপলার ইফেক্ট এন্ড অ্যাস্ট্রোফিজিক্স এর কোয়েশ্চেন নাম্বার 1, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? 2B, ওকে। সো ফার্স্টে এখানের মধ্যে কি বললো, দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট অ্যাস্ট্রোফিজিক্স, হোয়াট ইজ আ স্টার ফর্ম ফ্রম, কিসা থেকে ফর্ম করে? নেবুলা থেকে। দেন which of this indicates that the universe is expanding, কি? The galaxies are moving farther away from each other, তাই তো? এরপর আচ্ছা 1D তে ডায়াগ্রামটা, এই যে এটা ডায়াগ্রামটা দেখো কি হয়। ফার্স্টে তুমি এই জিনিসটা খেয়াল করো, তোমাদেরকে কি একটা জিআইএফ দেখাইছিলাম আমি এর জন্য অনামিকা, ডপলার ইফেক্টের? যদি না দেখাই থাকি সো তাহলে এটা এখন দেখাবো, দাঁড়াও 1 মিনিট। এখানের জন্য দেখো যে তোমার ফার্স্ট অফ অল যদি এই বাজারটা স্টেশনারি থাকে, হ্যাঁ, বাজারটা যদি স্টেশনারি থাকে তাহলে দেখো কি হবে, সে সব ডিরেকশনে যে সাউন্ড ওয়েভটা রিলিজ করবে, the wavefronts will be equally separated, বুঝছো অনামিকা? এই ওয়েভফ্রন্ট গুলো ইকুয়ালি সেপারেটেড থাকবে। আর বাজারটা এখন কি করতেছে, এই যে স্টুডেন্ট এ টা থ্রো করলো স্টুডেন্ট বি এর দিকে, সো তাহলে লেফট থেকে রাইটে যাবে। সো এই যে বাজারটা যেহেতু লেফট থেকে রাইটে যাচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, এই ওয়েভফ্রন্ট গুলি এখন স্কোয়াশড হয়ে যাবে। যে ডিরেকশনে মুভ করতেছে ওই ডিরেকশনে ওয়েভফ্রন্ট গুলি স্কোয়াশড হবে, আর যেখান থেকে দূরে যাচ্ছে ওখানে থেকে কি হবে, দূরে দূরে সরে যাবে। সো এখন এখানের মধ্যে কি দেখো, যার কাছে যাচ্ছে ওখানের জন্য ওয়েভলেন্থ কমে গেল, সো তাহলে ওয়েভলেন্থ কমে যাওয়া কি, ব্লু শিফট। আর এদিকে ওয়েভলেন্থটা বেড়ে গিয়েছে, যার কাছ থেকে দূরে যাচ্ছে ওইটা ওয়েভলেন্থটা বেড়ে যাচ্ছে, সো তাহলে এটা এখানের জন্য কি হবে, রেড শিফট হবে। এমন টাইপের ব্যাপার। যদি দেখি আমরা এখানে 1D তে ওখানে তারা ডায়াগ্রামটা দেয় নাই, জাস্ট ওখানে বেসিক্যালি কাজটা কি, যে স্টুডেন্ট এ এর জন্য কি হবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে, ওয়েভলেন্থ বাড়বে, কারণ কি, স্পিড হলো কনস্ট্যান্ট। তো স্পিড যদি কনস্ট্যান্ট থাকে একটা বাড়লে আরেকটা কি করবে, কমবে, এমন টাইপের ব্যাপার। ওকে, এখন লামিয়ার যে প্রবলেমটা কিসে ছিল যেন, 2 এর কত, 2 এর বি তে, ওকে 2 এর বি তে প্রবলেম, ঠিক আছে দেখতেছি এটা। এরপর ঋষিতার 3D তে, ওকে আসবো আমরা প্রত্যেকটাতেই। সো এরপরে সরি 2A3 তে কি বলতেছে, which of these provides evidence for Big Bang theory, কোনটা এভিডেন্স হলো বিগ ব্যাং থিওরি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এরপরে which of these does redshift prove evidence for, যে galaxies are moving away from one another। আচ্ছা, এমসিকিউ গুলো কোনো প্রবলেম নাই, বি নাম্বারের প্রবলেম। ওকে, এইটা এইটা তোমাদেরকে এর জন্যই কিন্তু একটা জিনিস পড়াইছিলাম না, দেখো তো লামিয়া, অ্যাবজর্পশন স্পেকট্রাম, মনে আছে? লেকচারের লাস্টের দিকে ছিল এগুলা, যে লাস্টের দিকে লেকচার গুলাতে অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওকে, ব্যাপারটা কি ছিল দেখো, যে স্টার, হ্যাঁ স্টার কি করে, স্টার তার কোরের মধ্যে ফার্স্টে তো হাইড্রোজেন ফিউজ করে নাকি, হাইড্রোজেন ফিউজ করে। তো এখন কি করলো, স্টার তার কোরে হাইড্রোজেন ফিউজ করে, তো এখন ফিউশন করলে কি করবে, এনার্জি প্রডিউস করবে না বলতো লামিয়া? এই এনার্জিটা এখন কি হবে, স্টারের কোর থেকে এরকম বের হবে। তো এখন বের হয়ে আর্থে আসবে। এখন আমরা আর্থে কি পাবো, স্টারের স্পেকট্রামটা পাবো। এখন দেখো এই যে এনার্জিটা রিলিজ করলো, এনার্জিটা এখন কার ভিতর দিয়ে আসছে, সে যে এনার্জিটা রিলিজ করছিল এটা কিন্তু কি, সে সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করছিল, কিন্তু এই যে সে হাইড্রোজেনের ভিতর দিয়ে আসলো, এখন এই হাইড্রোজেনের ভিতর দিয়ে যাইতে সময় কি করবে, হাইড্রোজেন যে যে ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করতে পারে তাদেরকে অ্যাবজর্ব করে রেখে দিবে না, বলো তো লামিয়া?
সো তাহলে আমরা এখানের মধ্যে বেসিক্যালি কেমন একটা স্পেকট্রাম পাবো দেখো, পুরাটা কালারফুল, হ্যাঁ, যে পুরাটা স্পেকট্রাম এরকম কালারফুল, রয়েজ বিফ যেরকম পাওয়ার কথা ওইরকম, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, ঠিক আছে, পুরাটা স্পেকট্রাম কালারফুল থাকবে। জাস্ট হোয়াট উইল হ্যাপেন, জাস্ট কয়েকটা জায়গায় কালার নাই, কয়েকটা জায়গায় কালার হলো মিসিং। ওকে, কয়েকটা জায়গায় এরকম কালারগুলি মিসিং। সো হোয়াট ইজ দ্য রিজন, এই কালারগুলি কেন মিসিং? বিকজ এই যে সে হাইড্রোজেনের ভিতর দিয়ে আসছে, হাইড্রোজেন এই স্পেসিফিক কতগুলি ওয়েভলেন্থ কে কি করছে, অ্যাবজর্ব করে ফেলছে। সো এর জন্য এই ওয়েভলেন্থ গুলি আমরা কি করতে পারতেছি না, আর্থের স্পেকট্রামের মধ্যে পাচ্ছি না, বিকজ সানের কোরের থেকে বা ওই স্টারের কোরের থেকে যে এনার্জি রিলিজ করছে, ওই এনার্জিটা আস্তে আস্তে এরকম কি করলো, কয়েকটা এলিমেন্টের ভিতর দিয়ে আসছে, যেই যে এলিমেন্টের ভিতর দিয়ে আসবে তারা তাদের স্পেসিফিক ওয়েভলেন্থ গুলাকে অ্যাবজর্ব করে রেখে দিবে। এর জন্য আমরা কি দেখি না, ওই ওয়েভলেন্থ গুলা দেখি না। ওকে, সো এখন এখানে থেকে আমরা বুঝতে পারি যে ওই স্টারটা তার কোরের মধ্যে কোন এলিমেন্ট ফিউজ করতেছে। সো এটা তো মনে করো হাইড্রোজেনের জন্য বললাম। হোয়াট ইফ এখন এরকম একটা স্টার যার হাইড্রোজেন ফিউজ করা শেষ, তো এখন বর্ডারের দিকে অল্প একটু হাইড্রোজেন থাকবে, এখন সে কোরের মধ্যে কি করবে, লামিয়া, হিলিয়াম ফিউজ করবে, তাই না বলো? এখন এই যে সে তার কোরের মধ্যে হিলিয়াম ফিউজ করবে, হোয়াট উইল হ্যাপেন, এখানেও এনার্জি প্রডিউস করলো, এই এনার্জিটা এখন বের হবে। তো এই এনার্জিটা বের হইতে সময় কার কার ভিতর দিয়ে যাবে, হিলিয়ামের ভিতর দিয়ে যাবে আর হাইড্রোজেনের ভিতর দিয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি? এই যে স্টারের কোরে যে এনার্জিটা প্রডিউস করলো, এটা প্রথমে এখন হিলিয়ামের ভিতর দিয়ে পাস করতে হবে, হাইড্রোজেনের ভিতর দিয়ে পাস করতে হবে। সো কি হবে, হাইড্রোজেন যেগুলি অ্যাবজর্ব করে রাখতো ওগুলা তো রাখলোই, হিলিয়ামের জন্য এখন আরো কয়টা কি এক্সট্রা কয়টা ব্ল্যাক লাইন আসলো। তো তাহলে এখন আমরা কি বুঝলাম, যে হাইড্রোজেনের অ্যাবজর্পশন স্পেকট্রাম এন্ড হিলিয়ামের অ্যাবজর্পশন স্পেকট্রাম দুইটা মিলায়ে আমরা কি দেখতেছি, এখানের মধ্যে দেখতেছি যে এই কয়টা স্পেসিফিক ওয়েভলেন্থ হলো মিসিং। সো এখানে থেকে আমরা বুঝবো কি, স্টারটা তার কোরের মধ্যে এখন হিলিয়াম ফিউজ করতেছে, এর জন্য হিলিয়াম আর হাইড্রোজেনের স্পেকট্রাম বা হিলিয়াম আর হাইড্রোজেনের ওয়েভলেন্থ গুলি আমরা পাচ্ছি না। বুঝতে পারলা? তো এরকম সেম ওয়েতে এরপর মনে করো একটা স্টারের এখন কি হিলিয়ামও ফিউজ করা শেষ, তো এখন হিলিয়াম ফিউজ করা শেষ হলে কি হবে, কার্বন ফিউজ করবে, তাই তো, যদি ওরকম ম্যাচ থাকে আর কি। সো এই হিলিয়াম ফিউজ করাও শেষ, তো তাহলে সেও বর্ডারে চলে যাবে, কোরে এখন কি করবে, কার্বন ফিউজ করবে। সো হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, কার্বন ফিউজ করে যে এনার্জি রিলিজ করবে এটা এখন কার কার ভিতর দিয়ে যাবে, কার্বন, হাইড্রোজেন, কি বলে, কার্বন, হিলিয়াম, হাইড্রোজেন, তিনটার ভিতর দিয়ে। সো তাহলে আমরা কি পাবো, আরো এক্সট্রা কয়টা এরকম ব্ল্যাক লাইন পাইলাম। এটা কার জন্য, লামিয়া? কার্বনের জন্য, তাই না? তো তাহলে এরকম এখন একটা স্টার পাইলাম, যে স্টারটার কি হাইড্রোজেনের ওয়েভলেন্থ, হিলিয়ামের ওয়েভলেন্থ আর কার্বনের ওয়েভলেন্থ গুলা মিসিং। সো এখান থেকে আমরা কি বুঝতে পারবো, এখানে থেকে আমরা বুঝতে পারবো যে ওই স্টারটা তার কোরের মধ্যে কার্বন ফিউজ করতেছে। তো এর জন্য আমরা কার্বন, হিলিয়াম এন্ড হাইড্রোজেন এগুলার কি পাচ্ছি না, ওয়েভলেন্থ গুলি পাচ্ছি না। ওকে, সো এখন তোমার অ্যানসারে কি লিখবা, এইটা তো মেইন বেসিকটা বললাম। ওকে, তোমার অ্যানসারে এখন তুমি কি লিখবা, ফার্স্টে তুমি ব্যাপারটা লিখবা যে হাইড্রোজেন এন্ড হিলিয়াম, হ্যাঁ, হাইড্রোজেনটা আসলো কোথা থেকে, প্রথমে তো হাইড্রোজেনটা তো প্রথম থেকেই প্রেজেন্ট। সো ইউনিভার্সে প্রথমে হাইড্রোজেনটা কখন আসছে এটা তুমি বলবা। সো কি বলবা, হাইড্রোজেন কখন ক্রিয়েট হয়েছে, একদম ইউনিভার্সের বিগিনিং এ, বিগ ব্যাং এর সময়, তাই না বলো? all the hydrogen in the universe were created during big bang. So first এটা বলবা যে the hydrogen and helium were created during big bang, or শুধু হাইড্রোজেন বলতে পারো, দেন বলতে পারো হাইড্রোজেনের ফিউশনের জন্য হিলিয়াম প্রডিউস করছে,
বাট বিগ ব্যাং এর সময় কিছু কিছু হিলিয়াম অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে। ওকে, তো তাহলে হাইড্রোজেন এন্ড হিলিয়াম গুলি কেন প্রেজেন্ট ইউনিভার্সে? বিকজ অফ বিগ ব্যাং। বিগ ব্যাং এর সময় তারা ক্রিয়েট হয়ে গেছে। আর দ্য কার্বন গট ক্রিয়েটেড, the carbon was created, sorry, the carbon was created by fusion of helium in star cores. So তাহলে এইটার জন্য কি হয়? এইটার জন্য আমরা ওরকম স্পেসিফিক কতগুলি গ্যালাক্সির হাইড্রোজেন, হিলিয়াম এন্ড কার্বনের অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেটা যে তারা যে যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে ওই ওয়েভলেন্থ গুলা পাই না। যদি আমরা এটা অ্যানসারটা দেখি, এই যে first of all stars are mostly made of hydrogen. Okay, helium is formed during fusion, carbon is formed during fusion, আর হাইড্রোজেনটা কোন সময় ফর্ম করছিল? বিগ ব্যাং এর সময়। সো তাহলে বিগ ব্যাং এর ব্যাপারটা শুধু হাইড্রোজেনটা লিখবা। ওকে, বিগ ব্যাং এর সময় শুধু হাইড্রোজেনটা লিখবা। The helium and carbon were created by fusion in the star cores. All right, তেমন হলো ব্যাপার। তো এই জিনিসটাই আমরা বলতেছিলাম যে চ্যাপ্টার 28 এর প্রথমের দিকে লেকচারে একটা কথা বলছিলাম যে তোমাকে জাস্ট আমি টেলিস্কোপ দিয়ে দিলাম, তুমি টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি গুলো যতই দেখো না কেন, ইউ ক্যান নেভার এভার ডিটারমাইন যে ওই গ্যালাক্সি গুলি কি মুভ করতেছে, মুভ করলে কি আমাদের কাছে আসতেছে নাকি আমাদের কাছ থেকে দূরে সরে যাইতেছে। গ্যালাক্সি গুলা বা স্টার গুলা তাদের কোরের মধ্যে কোন টাইপের এলিমেন্ট বার্ন করতেছে বা ফিউজ করতেছে, এইসব ইনফরমেশন বোঝার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? স্টাডিং দ্য স্পেকট্রাম। এর জন্য স্পেকট্রাম কনসেপ্টটা বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখন বুঝতে পারছো? এখন আস্তে আস্তে আমাদের স্পেকট্রামের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে এই কোশ্চেন গুলা করলে। ওকে, আচ্ছা, এই মিটিং এর টাইমটা 1 মিনিটের কম আছে। তোমরা একটা কাজ করো, 5:35 এ তোমাদের ক্লাসটা রিজিউম করব। হ্যাঁ, 5:35 এ রিজিউম করব, বিকজ 25 এ আজান দিয়ে দিবে। সো তাহলে 5 মিনিটের জন্য সেশন স্টার্ট করে লাভ নাই। সো 5:35 এ আমরা নামাজ ব্রেকের পরে দেন ক্লাস স্টার্ট করব। ওকে, সো 5:35 এ সবাই জয়েন করো আবার। ওকে, সো তাহলে মিথিলার 2D তে প্রবলেম, 2D এইটা না, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা দেখি কেউ পারো নাকি। যদিও তোমাদের কাছে মার্কস স্কিম আছে, তোমরা অ্যানসার দেখছো আর দেখতে পারো, কিন্তু এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং যে কেন এরকম হইলো। তোমাদের মোস্ট প্রবাবলি এই প্রিন্টিং একটু সমস্যা হয়েছে, যে প্রিন্টিং এত বেশি ডার্ক আসছে যে তোমরা স্পেকট্রাম গুলা বুঝো নাই। হ্যাঁ, ওই জিনিসটাই। তো তাহলে এখন একটু এটা দেখে সবাই একটু অ্যানসারটা চিন্তা করার ট্রাই করো তো। অসাফ, বলতে পারবা এই কোশ্চেন নাম্বার 2D এর অ্যানসারটা কি হইতে পারে? ফার্স্টে কি বলতেছে কোশ্চেনে, এই জিনিসটা ফার্স্টে পড়ো, দেন কোশ্চেনটা একটু অ্যানসার করার ট্রাই করো, দেখি কে পারো। ঠিক আছে, মার্কস দেখে ফেললে তো তাহলে এটা সমস্যা নাই। এখানের মধ্যে বেসিক্যালি কি হচ্ছে আমরা ব্যাপারটা দেখি। ওকে মিথিলা, সো জিনিসটা খেয়াল করো। হ্যাঁ, সো কি হচ্ছে, an astronomer observes the light from a nearby galaxy, যে একটা কাছাকাছি একটা গ্যালাক্সি আছে, ওখানে একটা লাইটের সে কি করলো, স্পেকট্রাম দেখতেছে। হ্যাঁ, সে কি দেখতেছে, she notices that the spectra for hydrogen from the right side and the left side of the spectra are ডিফারেন্ট, যে লেফট আর রাইট সাইডের স্পেকট্রামটা কি আলাদা। কেমন? দেখো, ফার্স্টে আমরা সেন্টারের সাথে কম্পেয়ার করব। এই যে সেন্টার অফ দ্য গ্যালাক্সির জন্য, ঠিক আছে, সেন্টার অফ দ্য গ্যালাক্সির জন্য কি হচ্ছে, সেন্টার অফ দ্য গ্যালাক্সির জন্য মনে করো আমরা এই লাস্টের এটা যদি কম্পেয়ার করি, সেন্টার অফ দ্য গ্যালাক্সির এইখানে একটা ওয়েভলেন্থ আছে, তাই না? বলো,
ইয়েলো কালার দিয়ে যে মার্ক করছি দেখতে পাচ্ছ মিথিলা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন এই যে ইয়েলো কালার দিয়ে মার্ক করছি এটা একটু আমি এক্সটেন্ড করি। এখন দেখো লেফট সাইড অফ দ্য গ্যালাক্সিতে এটা কোথায়, হায়ার ওয়েভলেন্থের দিকে নাকি লোয়ার ওয়েভলেন্থের দিকে? এই যে দেখো এখানে ওয়েভলেন্থটা কত, এইখানে ওয়েভলেন্থটা কত, 660 এর মতো, তাই না? এটা কি 660 এর মতো ওয়েভলেন্থের ভ্যালুটা, রাইট? সো এখন এখানের জন্য দেখো লেফট সাইডের জন্য দ্য ওয়েভলেন্থ ইজ হোয়াট, লেফট সাইডের জন্য দ্য ওয়েভলেন্থ ইজ লোয়ার, আর রাইট সাইডের জন্য ওই সেম স্পেকট্রামের ওয়েভলেন্থটা কি হায়ার। সো তাহলে এখানের জন্য ওয়েভলেন্থটা হলো বড়। এই দুটা জিনিসকে বুঝতে পারলা মিথিলা? হ্যাঁ আচ্ছা, বুঝেছি। সো এখন ফার্স্টে বলো যে ওয়েভলেন্থ ছোট হওয়া মানে কি, রেড শিফট নাকি ব্লু শিফট? ব্লু শিপ। ওয়েভলেন্থ ছোট হওয়া মানে হলো ব্লু শিফট, যে ওয়েভলেন্থ ছোট হচ্ছে মানে কি ফ্রিকোয়েন্সি বাড়তেছে। সো তাহলে দিস ইজ ব্লু শিফট। তো ব্লু শিফট মানে কি কোনো কিছু কাছে আসা নাকি দূরে যাওয়া? কাছে আসে। কাছে আসা, ওকে। সো তাহলে ব্লু শিফট হচ্ছে এই জায়গায়, লেফট সাইডটা কি শো করতেছে তাহলে ব্লু শিফট, আর রাইট সাইডটা তাহলে কি শো করতেছে রেড শিফট। তো এই ব্যাপারটা কেমনে হয় যে একটা সাইড ব্লু শিফট শো করতেছে আর একটা সাইড রেড শিফট শো করতেছে? সো হাউ ইজ ইট পসিবল? এই জিনিসটা একটা ওয়েতে পসিবল যদি কি হয় বলতো, যদি গ্যালাক্সিটা, হ্যাঁ হ্যাঁ আজিজুল, ওরকম আমরা একটা রেফারেন্সে কম্পেয়ার করব, বুঝছো? এরকম আমরা একটা জিনিসের রেফারেন্সে ওরকম কম্পেয়ার করব, তাহলে যেন আমরা বুঝতে পারি যে কাছে আসতেছে নাকি দূরে যাইতেছে। সো সেন্টারের রেসপেক্টে যে সেন্টারটা ফিক্সড আছে, এখন হোয়াট ইজ হ্যাপেনিং, সেন্টারটা ফিক্সড আছে কিন্তু লেফট সাইডটা আমাদের কাছে আসতেছে, রাইট সাইডটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। সো এটা কিভাবে পসিবল হইতে পারে? এই যে দেখো সেন্টারটা ফিক্সড, লেফট সাইডটা আমাদের কাছে আসবে, রাইট সাইডটা আমাদের থেকে দূরে যাবে। তো এটা কিভাবে পসিবল বলো তো মিথিলা? যদি এই গ্যালাক্সিটা রোটেট করে, তাই না বলো? হ্যাঁ। সো গ্যালাক্সিটা কি করতেছে, গ্যালাক্সিটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে। দ্যাট ইজ ওয়াই the left side of the galaxy is coming towards us and the right side of the galaxy is moving away from us. So তাহলে এখানের জন্য আমরা বুঝতে পারতেছি কি গ্যালাক্সির মুভমেন্টটা কেমন। এই যে explain what information the two spectra give about the movement of the galaxy. So এটা কি ছিল 2D, তাই না? এই যে সো তাহলে রাইট হ্যান্ড সাইড রেড শিফট শো করে, লেফট হ্যান্ড সাইড ব্লু শিফট শো করে। সো তাহলে দ্য গ্যালাক্সি স্পিনিং, কেমন ডিরেকশনে স্পিন করতেছে ওইটা না বললেও হবে, জাস্ট বলবা কি গ্যালাক্সিটা কি করতেছে, রোটেট করতেছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এখন এখানে তোমাদেরকে একটা কথা বলি। আমি বলছিলাম এটা চ্যাপ্টার 28 পড়ানোর সময় যে আরেকটা মডেল আছে যে আমাদের বিগ ব্যাং থিওরির, ওইটা এস্টাবলিশ হওয়ার আগে আগে একটা মডেল চিন্তা করা হইতো দুইটা। একটা হলো স্টেডি স্টেট থিওরি, এটা হলো বিগ ব্যাং এর সাথে কিভাবে কন্ট্রাডিক্ট করে বা বিগ ব্যাং কে কিভাবে রোটেশনের ডিরেকশন বুঝো নাই। দেখো তুমি এই সার্কেলটার দিকে তাকাও, যে তুমি এখানে আছো, ঠিক আছে? এখন লেফট সাইড তোমার কাছে আসবে, রাইট সাইড তোমার থেকে দূরে যাবে। সো তাহলে এটা কোন দিকে রোটেট করতেছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? সো এই জিনিসটাই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করতেছে ওইটা। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো আগে একটা মডেল চিন্তা করা হইতো জিওসেন্ট্রিক মডেল। জিও মানে কি, জিও মানে হলো আর্থ, হ্যাঁ?
জিও মানে হলো আর্থ, আর সেন্ট্রিক মানে তো আমাদের নিজেদেরকে আমরা কি ভাবতাম, নিজেদেরকে আমরা সেন্টারে ভাবতাম। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে জিওসেন্ট্রিক মডেলের ব্যাপারটা হলো যে আমরা আগে ভাবতাম আর্থ হলো সবকিছুর সেন্টারে, বাকি সবকিছু আমাদের চারপাশে রোটেট করতেছে। এখন বলল যে এক্সপ্লেন ওয়াই দ্য এভিডেন্স অ্যাভেলেবল এট দ্য টাইম সাপোর্টেড দ্য জিওসেন্ট্রিক মডেল, যে আগের কালে আমাদের কেন জিওসেন্ট্রিক মডেলটা চিন্তা করা হইতো। বিকজ আগের কালে তো আমরা এরকম এত বেশি টেলিস্কোপ টেলিস্কোপ কিছু ছিল না, আমাদের কাছে জাস্ট কি ছিল, আমাদের কাছে জাস্ট একটা জিনিসই ছিল, কি জিনিস, চোখ। আমরা চোখ দিয়ে রাতের আকাশে বা দিনের বেলা ওরকম দেখতাম, কি দেখতাম, আমরা দেখতাম যে দিনের বেলা ইস্ট দিয়ে সানরাইজ করে, ওয়েস্ট দিকে সানসেট হয়, দেন চাঁদ উঠে, দেন চাঁদ ডুবে যায়। তো এরকম জিনিস তো আমাদের কাছে কি মনে হইতো, আমরা হলাম সবকিছুর সেন্টারে, চাঁদ তারা সূর্য সবকিছু কি করে, আমাদের অ্যারাউন্ডে রোটেট করে। বুঝতে পারছো? সো এর জন্য আগে আমরা কি ভাবতাম, আগে আমরা ভাবতাম যে আর্থ হলো সবকিছুর সেন্টারে, বাকি সবকিছু আমাদেরকে ধরে কি করে, রোটেট করে। বুঝতে পারছো? তো এমন টাইপের ব্যাপার। তো এই জিনিসটা হলো আমাদের জিওসেন্ট্রিক মডেলের এভিডেন্স, যে কেন আমরা আগে ভাবতাম যে জিওসেন্ট্রিক মডেলটা হলো ঠিক। বিকজ ওই সময় তো আমাদের এত সফিস্টিকেটেড কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। ওকে, ওই সময় আমাদের এত সফিস্টিকেটেড কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, এর জন্য আমরা আগে ভাবতাম যে আমরাই সবকিছুর সেন্টারে। আমরা যদি এখানে অ্যান্সারটা দেখি, যে এই যে at the time there was only naked eye evidence, কেমন, which indicated sun, moon, planets appear to move across the sky in the same direction, same motion each day। তো প্রতিদিন আমরা দেখতাম একই জিনিস হয়, sun rises on the east, sets on the west। তো তাহলে সবসময় একই জিনিস হচ্ছে মানে কি, সান আমাদের পাশে মুভ করতেছে, আমরা সানের অ্যারাউন্ডে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জিওসেন্ট্রিক মডেলটা আগে কেন আমরা এমন চিন্তা করতাম যে আমরা সবকিছুর সেন্টারে। ওকে, সো এরপরে এখানের মধ্যে কাজটা কি, এরপরে দেখো বি নাম্বারে বলতেছে যে the big bang theory and the steady state theory are two theories about the origin of the universe। কেমন, কিন্তু cosmic microwave background led scientists to accept only one of the theories। আমরা তো জানি, নোটস থেকে আমরা অলরেডি জানি যে কি, থ্রি সি ওয়ানে, হ্যাঁ এখানের মধ্যে একটা ভুল আছে, এখানে এমসিকিউ তে একটা ভুল আছে, ওইটা বলবো, আসতেছে ওইটা, ঠিক আছে লামিয়া। এখানে ওরা ওখানের মধ্যে ইয়েটা বিগ ব্যাং এ কি বলে, ব্ল্যাক হোল ফরমেশনের ওই এমসিকিউ ওখানের মধ্যে ভুল করছে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে দ্য ডিসকভারি অফ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড শুধু সায়েন্টিস্টদেরকে একটা থিওরি চুজ করতে দিছে, ওটা কি, বিগ ব্যাং। কেন? বিকজ ফার্স্টে বলতেছে এক্সপ্লেন ওয়াই রেড শিফট সাপোর্টস বোথ থিওরিজ বাট সিএমবি সাপোর্টস অনলি ওয়ান অফ দেম। সো রেড শিফট কি বলে, রেড শিফট says all the galaxies are moving away from us, so the universe is expanding। তাই তো? সো তাহলে রেড শিফট বিগ ব্যাং থিওরিকেও সাপোর্ট করে, স্টেডি স্টেট থিওরিকেও সাপোর্ট করে, কিন্তু কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড কি কি বুঝায়, ঐশী? কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডটা বলে যে দ্য ইউনিভার্স হ্যাজ আ বিগিনিং। ওকে, বাট সিএমবি is the evidence that the universe has a beginning, সো তাহলে এটা শুধু কোন থিওরিটাকে সাপোর্ট করবে, বিগ ব্যাং থিওরিটাকে সাপোর্ট করবে। সো ইট সাপোর্টস only the
বিগ ব্যাং থিওরি। সো এটা শুধু কি করতেছে, শুধু বিগ ব্যাং থিওরিকে সাপোর্ট করতেছে। অলরাইট, তো এই জিনিসটা এখন এটা আমরা যদি মার্কস্কিম থেকে দেখে নেই, ফার্স্টে কি বলতেছে, এই যে দোনোটা থিওরি প্রেডিক্ট করে কি, বোথ থিওরিজ প্রেডিক্ট অ্যান এক্সপ্যান্ডিং ইউনিভার্স এন্ড দ্য বিগ ব্যাং থিওরি অলসো প্রেডিক্টস দ্যাট দ্য ইউনিভার্স হ্যাজ আ বিগিনিং। তো এখন রেড শিফট তো দোনোটাকেই তাহলে সাপোর্ট করতেছে, কিন্তু কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড কি শো করে, ইট ইজ দ্য এভিডেন্স দ্যাট ইউনিভার্সের একটা বিগিনিং আছে, সব সময় এটা এক্সিস্ট করতো না। ওকে, সো তাহলে এর জন্য কাজটা কি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আসার পর আমাদের শুধু বিগ ব্যাং থিওরিটাকে এখন একসেপ্ট করা হয়, স্টেডি স্টেট থিওরিটাকে এখন ডিসকার্ড করে দেওয়া হয়েছে, ওইটাকে আর আমরা কনসিডার করি না। এখন C1 C2 এখানের মধ্যে দোনোটার মধ্যে এরকম সার্টেন প্রবলেম আছে, যে এখানের মধ্যে C1 এ দেখো কি, আ স্টার উইথ আ ম্যাস ভেরি লার্জ দেন দ্য সান। ঠিক আছে, সানের ম্যাস যদি কি বলে, একটা স্টারের ম্যাস যদি সানের থেকে খুবই বেশি হয়, তো তাহলে কি হবে, সানের থেকে যদি খুবই বেশি হয়, তো তাহলে তার মেইন সিকোয়েন্সে থাকবে কি খুবই কম টাইম। আমরা কি বলছিলাম, মেইন সিকোয়েন্সে কি হবে, ম্যাস যত বেশি হবে মেইন সিকোয়েন্সে তত কম দিন এক্সিস্ট করতে পারে। কেন বলতো লামিয়া? হায়ার দ্য ম্যাস, shorter the time in main sequence। কেন? বিকজ তাড়াতাড়ি হাইড্রোজেন ফিউজ করে শেষ করে ফেলে। এক্সিলেন্ট। তো তাহলে ইট ইউজেস আপ ইটস হাইড্রোজেন ভেরি কুইকলি। তো তাহলে এর জন্য শর্টার টাইম ইন দ্য মেইন সিকোয়েন্স। তো তাহলে শর্টার টাইম, তো তাহলে এ আর বি বাদ। তো তাহলে শর্টার অ্যামাউন্ট অফ টাইম সে কি করবে, মেইন সিকোয়েন্সে থাকবে। এখন এটা বলছে কি, ম্যাস ভেরি মাচ লার্জার দ্যান দ্য সান। সো তাহলে সানের থেকে যদি খুবই বেশি বড় হয়, সো তাহলে তো সে আর হোয়াইট ডুয়ার্ফ ফর্ম করবে না, সে কি ফর্ম করবে, ইট উইল গেট কনভার্টেড টু আ ব্ল্যাক হোল। ঠিক আছে, সো তাহলে এটার জন্য আমাদের অ্যান্সারটা ডি হবে। মার্ক স্কিমে সি লেখা আছে কিন্তু এটা ভুল। ওকে, তো এখানের জন্য অ্যান্সারটা হবে কি, ডি। এরপরে C2 তে বলতেছে কি, which of the following has two correct statements about black holes? যে ব্ল্যাক হোল কি করতে দেয় না, it allows nothing to escape। যে এখানের মধ্যে তোমার কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এখানের মধ্যে কিন্তু লাইট কেও কি করতে দেয় না, এসকেপ করতে দেয় না, তাই না? আর এখানের মধ্যে কখন ফর্ম করে, when a very large star collapses। ওকে, সো তাহলে এখানের জন্য দেখো তার অ্যান্সার গুলা কি কি দিছে। তার অ্যান্সার দিছে C1 এ দিছে বি, C2 তে দিছে বি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আচ্ছা ওরা বি অ্যান্সার দিছিল, বি তো আরো আগে হবে না, বি তো আরো আগে হবে না, বিকজ সে তো আরো কম টাইম স্পেন্ড করে। সো ওরা মার্ক স্কিমে বি দিছিল। ওকে, আর এই যে এখানের জন্য অ্যান্সার বি ঠিক আছে, যে অ্যালাউজ নাথিং টু এসকেপ এন্ড কখন ফর্ম করে, যখন নাকি আ ভেরি লার্জ স্টার কোলাপসেস। ওকে, তো তাহলে এটার জন্য অ্যান্সারটা ডি হবে। ঠিক আছে, সবাই একটু এটা কারেক্ট করে নিবা। কোশ্চেন নাম্বার 3C1, তাই না? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3C1 এমসিকিউ এর অ্যান্সার হবে ডি, যে মেইন সিকোয়েন্সে তার লাইফ স্প্যানটা কম, বিকজ সে খুবই তাড়াতাড়ি তার হাইড্রোজেনটা ফিউজ করে শেষ করে ফেলে, এন্ড এট দ্য এন্ড অফ ইটস লাইফ সে কি হয়, ব্ল্যাক হোলে কনভার্ট হয়। ওকে, আচ্ছা, সো তাহলে আজকে ফার্স্টে আমাদের এই পেজের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, এর পরের দিন থেকে তোমাদের তো মিসেলিনিয়াস ক্লাস শুরু, যে ফ্রাইডে থেকে, যে আমরা যে যে প্রবলেমস গুলি রেখে আসছিলাম ওই প্রবলেম গুলি আমরা ইন্ডিভিজুয়ালি ওরকম সিরিয়াল ওয়াইজ সলভ করতে থাকবো। যারা ফার্স্টে জয়েন করবা তারা যে প্রবলেম দেখাবা ওই পেজ ওয়াইজ আমরা যাইতে থাকবো। ঠিক আছে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করতে হবে। ফ্রাইডে থেকে আমাদের মিসেলিনিয়াস ক্লাস শুরু, এন্ড যেটা বলছিলাম যে রাতের বেলা যে 11টা থেকে 1টা পর্যন্ত ওই টাইমটা দিব। ওকে, 5:51। ভাইয়া কি বুঝালো এতক্ষণ? কি
এটা তোমাদের এতক্ষণ না, কি এটা তোমাদের বুঝলাম? আগের ব্যাচের, এটা ও আচ্ছা অ্যাস্ট্রোফিজিক্স আচ্ছা। এর। তোমাদের ক্লাস 6টা বাজে শুরু করবো, সমস্যা নাই, তুমি থাকতে পারো। আচ্ছা ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, আজিজুলের এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে 551। জি ভাইয়া ওকে, সো এখন 752 552 এইটা। জি ভাইয়া হয়েছে। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকু। এখন আমাদের এই যে অলরেডি নতুন ব্যাচের ওরা জয়েন করে ফেলছে, সো ওদের ক্লাসটা 6টা বাজে শুরু করবো আর কি, ঠিক আছে? সো তোমাদের ফ্রাইডে থেকে মিসেলিনিয়াস ক্লাস শুরু, যে বাকি যাদের যেগুলা যেগুলা প্রবলেম গুলো সলভ করা বাকি ওগুলা বলবা, ওগুলো ইন্ডিভিজুয়ালি সলভ করবো। এন্ড ওই রাতের ওই টাইমিং যে 11টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে? তোমরা আগে থেকে আমাকে জানায় রাখবা কে কে প্রবলেম দেখাবা। সো ওইটা আমরা 551 পেজ নাম্বার নাকি 751 অনামিকা? এই যে 751 হয়েছে। ওকে, তো তাহলে পরে তোমাদের সাথে আবার ফ্রাইডেতে দেখা হবে। ওকে, সো তোমাদের পিচ্চিদের ক্লাস নেওয়া শুরু করি একটু পর, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মিটিংটা এখন ক্লোজ করে আবার অন করতেছি, ঠিক আছে নিদিতা? এই 3 মিনিটস পরে আমি অন করতেছি, তখন আবার জয়েন দিও। ওকে, গ্রুপে আমি ওই পোস্ট দিয়ে নেই যে সবাইকে জয়েন করতে বলে দিই, ঠিক আছে? তৌফিক, আচ্ছা ভাইয়া। 3 মিনিটস পরে এরপর আবার জয়েন দিও। ওকে।